এই, তুই আমাকে বিয়ে করেছিস কেন? আজ বাসর রাত, তবুও একটা পাপ্পিও দেশ না, মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছিস। কোথায় ভেবেছিলাম বর এই করবে সেই করবে, শাকচুনি বান্ধবীদের কথার সাথে কোনো মিল দেখতে পাচ্ছি না। বাসরাতে নতুন বউয়ের মুখে তুই নামক ডাকটা শুনে খানিকটা অবাক হলাম। কি হলো, কিছু বলছিস না কেন? বিয়ে কেন করেছিস? কিছু করবি না? না করলে ফল কাটা ছুরি গলায় চালিয়ে দিব। এই, তুই ভয় পাচ্ছিস কেন? ছুরি তো চালাবো আমার গলায়, আর ফাঁসি হবে তোর। সরি, তুই করে বলে ফেললাম। আচ্ছা, বাদ দেন ওই সব। তাকান আমার দিকে। আমার বুকের ঠিক বাম পাশটায় একটা তিল আছে। বুকের বাম পাশে তিল থাকলে নাকি বড় অনেক রোমান্টিক হয়। পিচ্চু বউয়ের মুখে এইসব কথা শুনে বিস্ময় দৃষ্টিতে তাকে বলতে লাগলাম, মানে কি সব বলছেন এসব? এইসব কি বলতে হয়? চুপচাপ ঘুমান, না হলে কিন্তু নিচে শুতে হবে। বয়স 15 হবে কিনা সন্দেহ আছে, আর কথা বলে কি এক একটা। হায় আল্লাহ, কি বলেন আপনি? আপনি না আমার স্বামী? ভাবি বলেছে স্বামীর কাছে সব বলতে হয়। আচ্ছা, আর কোথায় গিয়েছে বলবো কি? জানেন, আমার না নাভির কাছে। আল্লাহ আমাকে বাঁচাও, এই মেয়েটা তো দেখছি আমাকে পাগল বানিয়ে ছাড়বে। এই পিচ্ছি চুপ করো তুমি। শুনেছি বাসর ঘরে নাকি এই হয় সেই হয় স্বামী স্ত্রীর মাঝে। আপনি তো দেখছি কিছুই করছেন না। একটা কিস তো করতে পারে। ছাই রোমান্টিক আপনি। আচ্ছা, জড়িয়ে নিতে তো পারেন, তা না করে মাঝখানে কোল ব্যালেন্স দিয়ে রাখছেন কার কাছে শুনেছ? কেন? ভাবির কাছে। আর কি শুনেছ? ভাবি বলেছে স্বামী যেমন যেমন করতে বলে তেমনি করতে। ওহ আচ্ছা, খুব ভালো তোমার ভাবিটা। এখন ঘুমিয়ে যাও। তোমার ভাবি বলেছে না স্বামী যা বলেছে তাই করতে, তো তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। তাহলে ঘুমাবো? বাসর রাতে নাকি ঘুমায় না? তুমি কি আমাকে ড্রপ দিচ্ছ? আচ্ছা, কোলবালিশটা সরাও, মাঝখানে ইন্ডিয়া পাকিস্তান করে রাখছো। এই পিচ্ছি চুপ করবে? আমার জীবনটা তো নরক বানাতে এসেছো, ঘুমা বলছি। বাসরাতে কত কি করে শুনেছি স্বামী স্ত্রী, আর আমাকে ঘুমাতে বলছো? আচ্ছা, একটা আইডিয়া শুনবেন আপনি? আমার আইডিয়া? আচ্ছা বলো, কি বলবে? বাসরাতে কি কি করে আপনি বলেন, আমি সব করব। আইডিয়াটা চমৎকার না? এই কতবার বলবো তোকে স্ত্রী হিসেবে মানি না, তারপরে এত প্যাচ প্যাচ করিস কেন? আপনি না মানলে কি হবে, আমি আপনাকে মনে প্রাণী স্বামী হিসেবে মানি। বাঙালি মেয়েদের একবারই বিয়ে হয়। যখনই আল্লাহ তাআলার কালাম পড়ে 3 বার কবুল বলেছি, তখন থেকে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। শুধু ইহকালে নয়, পরকালেও আপনাকে স্বামী হিসেবে আল্লাহর কাছেই চাইবো। আচ্ছা এখন তুমি ঘুমাবে নাকি নিচে নামিয়ে দিব? যত সব, জীবনটা শেষ করে দিয়েছো। বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল, ছিল ভাষণ নিয়ে কত পরিকল্পনা, কিন্তু কপালে যে বাচ্চা মেয়েটাকে বিয়ে করতে হবে তা কখনো জানতাম না। আচ্ছা, একটা পাপ্পি দিই আপনাকে। এই বলে মুখের কাছে মুখ নিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। আমার চোখ জোড়া বন্ধ হয়ে গেল। পিচ্চিটার নাকের গরম স্বাদ জানান দিচ্ছে পিচ্চিটা কত কাছে চলে এসেছে আবার। আমি ধাক্কা দিয়ে সরিয়ে টাস টাস করে চড় বসিয়ে দিলাম। এই মেয়ে পাশনাতে শখ যাচ্ছে, নাক টিপ দিলে দুধ বের হয়ে আসবে, আর সে কিনা পাশন নিয়ে লাফালাফি করছে। সত্য সব, হিটলারটা আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিবে কখনো ভাবিনি। আপনি ভুল বলছেন। নাকে চাপ দিলে দুধ বের হয় না, নাকে টিপ দিলে থাক বলবো পচা বের হয়। দুধ তো বের হয়। আল্লাহ খুবই রাখছো আমায়। এই টেবিল মেয়ে চুপ করবি? পিছিয়ে হয়ে এত কথা বলতে হয় না। সত্যি বললে ডেবিল হয়ে যায়। আর আমি পিচ্ছি না, আমার বয়স 14 বছর 3 মাস 17 দিন। মনে মনে ভাবছি মেয়েটাকে মারা ঠিক হয়নি, কিন্তু কি করব, পিচ্ছি মেয়েটার জন্য হিটলার আমার ভবিষ্যৎটাই নষ্ট করে দিল। আচ্ছা, আপনি ঘুমান। আর হাতে ব্যথা পেয়েছেন কি? কথাটা শুনে নিজের অজান্তে খারাপ লাগলো। পিচ্ছিটার দিকে তাকাতেই মনে হচ্ছে একটা পূর্ণিমার চাঁদ। এত সুন্দর মানুষ কিভাবে হতে পারে? মুখ দিয়ে রং ধরো আভা বের হচ্ছে, এই কি পিচ্ছিটা ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। থাপ্পড়টা জোরেই লাগছে। আচ্ছা তোমার নামটা কি? আমাকে বিয়ে করার সময় নাম শোনেননি? তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না, হিটলারটার জন্য বিয়ে করেছি। এখন কি নামটা বলবে? এখন বলে লাভ নেই, বিয়ে করে ফেলেছেন। শোনেন, আমার নাম কারিমা জাহান কথা। আচ্ছা কথা, সরি। তোমার লাগেনি তো? এই যে নাও টিস্যু, টিস্যু দিয়ে রক্তটা মুছে নাও। আপনি না বলছেন আপনি আমাকে স্ত্রী হিসেবে মানেন না? না মানলে আমার জন্য কষ্ট পেতেন না। হ্যাঁ চুপ করবি? তোকে স্ত্রী হিসাবে কোনোদিনও মানি না, আর মানবো না। কাউকে টিস্যু দেওয়ার মানে তাকে বউ হিসাবে মেনে নেওয়া না।
এই বলে বালিশটা নিয়ে চলে গেলাম সোফাতে। আর একটু থাকলে আমি পাগল হয়ে যাব। কই যাচ্ছেন আপনি? জাহান্নামে যাচ্ছি। চুপচাপ এইখানে শুয়ে থাকবি, তাহলে তোকে ফ্লোরে শুতে দিব। আচ্ছা ঠিক আছে। বাতিটা অফ করে শুয়ে শুয়ে ভাবছি, হিটলার আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিবে কখনো ভাবিনি। সাথী শুনলে আমাকে এসে খুন করবে, না হলে নিজে গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে মরবে। বারবার সাথীর কথা মনে পড়ছে, দুজন দুজনকে নিয়ে কত স্বপ্ন দেখেছি। আর মাঝখানে হিটলারটা পিচ্ছি মেয়েটাকে বিয়ে করে দিল। ওহ, আপনাদের তো পরিচয়টা দেওয়া হয়নি। আমি জিসান আহমেদ রাজ, অনার্স কমপ্লিট করে বাবা মানে হিটলারের হোটেলে খাচ্ছি। হঠাৎ রুমের বাতি কি যেন জ্বালিয়ে দিল। এই পিচ্ছি করো কি? কেন দেখতে পাচ্ছেন না আপনি? কাপড় কেন বলছো? আমি কাপড় পরে ঘুমাতে পারি না। যত সব। হ্যাঁ কাপড় বড়। আর যদি কাপড় খুঁজে দেখছি কি যে করবো। আপনি না বললেন ঘুমাতে? এত ভারী কাপড় পরে কেউ ঘুমায়? কেউ যদিও বা না ঘুমায়, তুই ঘুমাবি। ঘুমা বলছি। বাবা, আপনার ছেলে আমাকে কাপড় খুলতে দেয় না। কথাটা বলতে মুখটা চেপে ধরলাম। হেই, তোমার হয়েছেটা কি বলো তো? এইসব কি বাবাকে বলতে হয়? তো কি করব? কাপড় পরে ঘুমাতে পারি না, তাই বাবাকে ডাক দিচ্ছি। বাবা বলেছে যদি কোনো সমস্যা হয় বাবাকে বলতে। আচ্ছা, তাহলে কাপড়টা খুলেই ঘুমাও। কথাটা বলতে দেরি হয়েছে, মেয়েটার কাপড় খুলতে দেরি হচ্ছে না। বুঝিয়ে সুঝিয়ে কোনো রকম কাপড়টা গায়ে রাখতে বলে এসে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা নুসরাত দরজা ধাক্কাচ্ছে আর ভাবি ভাবি করছে। নুসরাত তাকে ঘুম ভাঙতে চেয়ে দেখি সকাল হয়ে গেছে, তাই তাড়াহুড়া করে বালিশটা নিয়ে বিছানা রাখতে দেখি কথার কাপড় নিচে পড়ে আছে। আল্লাহ, এ কেমন বউ কপালে জুটালে, শাড়ি পরে ঘুমাতে পারে না। হেই উঠো। ও, কি হয়েছে মা? ওই, আমি তোর মা। এই বলে জোরে ধাক্কা দিতে কথা ঘুম ভেঙে যায়। কি হয়েছে? কাপড় পরে নাও। এখন আবার বলো না আমি কাপড় পরতে পারি না। আমি সত্যি কাপড় পরতে পারি না, আপনি পরিয়ে দেন। আমি পড়াতে পারি না। বড় বড় কথা তো ঠিকই বলতে পারো, আমি ছোট না, কাপড়টাই পরতে পারো না। আর হ্যাঁ, আমি পড়াতে পারলো আমি তোমাকে কাপড় পরিয়ে দেবো না, নিজে পরে নাও। বাবা, ও বাবা, আপনার ছেলে আমাকে শাড়ি পরিয়ে দেয় না। সাথে মুখে সুইসাইডের কথা শুনে থমকে গেলাম। মনে হচ্ছে কেউ যেন আমার বুকটা থেকে কলিজাটা বের করে নিচ্ছে। কি বলবো কিছুই ভাবতে পারছি না। সাথীকে বললাম কিভাবে কথার সাথে বিয়ে হয়েছে আমার। সাথীকে আরও বললাম মেয়েটাকে কাবিনে 6 লক্ষ টাকা দিয়ে আগামী 6 মাসের মধ্যে ডিভোর্স দিয়ে দিব বলে সাথীকে একটা পাপ্পি দিয়ে ফোনটা রেখে দিলাম। পিছন থেকে তাকাতেই দেখি পিচ্ছিটা আমার পিছনে দাঁড়ানো, চোখ থেকে অশ্রু গাল গড়িয়ে পড়ছে। আমি ফিরে তাকাতেই দৌড়ে রুমে গিয়ে দরজা লক করে দিল। যাবার আগে বলে গেল সে এই জীবন রাখবে না। আমি যাওয়ার আগেই দরজাটা লক করে দিল পিচ্ছিটা। খুব ভয় হচ্ছে। দরজার কাছে গিয়ে বললাম প্লিজ আমার পিচ্ছি বউটা দরজা খোলো। আর অমন কথা বলবো না, খুব কষ্ট হচ্ছে আমার। মনে মনে ভাবলাম মা বাবাকে ডাক দিই, পিচ্ছিটা যদি কিছু করে ফেলে। যখনই মাকে ডাক দেব তখনই পিচ্ছিটা দরজা খুলে বলল, কি বললা? আমি তোমার পিচ্ছি বউ? তুমি কি করে ভাবলে আমি সুসাইড করব? আর ওই শাকচুনিটা তোমার সাথে ঘর করবে? আমি তোমায় ছাড়ছি না। তবে আমি সব শ্বশুরকে বলে দিব। বলবো তুমি এক শাকচুন্নিকে বলছো যে তুমি তাকে বিয়ে করবে, আমাকে ডিভোর্স দেবে। আরে না মজা করছি, আমার বউটা কত কিউট। মিথ্যে গুছিয়ে বলতে হয়, আমাকে ঢপ দিচ্ছ। আমি বাবাকে ঠিকই বলে দিব। প্লিজ কথা বলো না। বলবো না, তবে একটা শর্ত আছে। কিসের শর্ত? আমাকে 5 মিনিট কিস করতে হবে। হোয়াট কিস? না, লিপ কিস। সম্ভব না, প্লিজ পাগলামো করো না। কি করব? আমি না তোমার বউ? বাসরাতে কিছু করছো না, বিড়াল মারছো না অন্য কিছু? একটা বিড়াল ধরে মারলে কি এমন ক্ষতি হতো? ভাবি তো বলে দিল ঠিক মতো বিড়াল মারতে, এখন আবার লিপ কিসও করতে চাচ্ছ না। আমি ছোট বলে ঠকাচ্ছ? আমি বাবাকে সব বলে দিব। বলবো যে তুমি। আচ্ছা বলছি, বাবা, ও বাবা। কথাটা বলার আগে অনিচ্ছা সত্ত্বেও নিজেকে বাঁচাতে পিচ্ছিটা ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। চোখ ধরা বন্ধ হয়ে আছে, পিচ্ছিটা শক্ত করে জড়িয়ে ধরে আছে আহামায়। আমি ছাড়াতে চেয়েও ছাড়াতে পারছি না। হঠাৎ দরজার বাইরে থেকে জান্নাত ডাকছে। জান্নাত দরজা ধাক্কা মেরে খোলার সাথে সাথে কথাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিলাম। জান্নাত বলল যে বাবা আজ আমাকে অফিসে যেতে বলেছে। জান্নাতকে বললাম বাবাকে বল আমি অফিস যাচ্ছি। বাসা থেকে বের হয়ে স্বস্তির নিঃশ্বাস নিলাম। পিচ্ছিটার হাত থেকে বাঁচলাম। গাড়িতে থাকা অবস্থায় একটা মেসেজ আসলো। মেসেজে লেখা ছিল ইমোতে আসো। ইমোতে গিয়ে দেখি সাথী হাত খিটি পিক দিয়েছে। সাথে সাথে ফোন দিলাম। কতক্ষণ রিং হওয়ার পর ফোন ধরলো সাথী। হেই পাগলি, এমনটা কেউ করে? আমি কাকে নিয়ে বাঁচবো বলো? আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না। কি করব? তোমার বউ হয়ে তোমার বাড়িতে আমার যাওয়ার কথা ছিল, নিজের ভালোবাসার মানুষ অন্যের বুকে, যাকে নিজের থেকে আমি বেশি ভালোবাসলাম। আজ সে আমার না,
কেন আল্লাহ আমাকে এসব দেখার জন্য বাঁচিয়ে রেখেছে। আমি সত্যি বাঁচতে চাই না রাজ। যে জীবনে তোমাকে পাবো না সে জীবন রেখে লাভ কি বলো? প্লিজ থামবে তুমি। আমার যে আর সহ্য হচ্ছে না। তুমি আজ বিকেলে আমার সাথে পার্কে দেখা করো। আচ্ছা, 4টায় দেখা করবো। এদিকে অবিশ্বাস করে 4টা পার্কের দিকে রওনা দিলাম। পার্কে গিয়ে দেখি সাথী নীল শাড়ি পরে বসে আছে। সাথীর পাশে গিয়ে বসলাম। বাতাসের সাথে চুলগুলো থেকে মাতাল হাওয়া আসছে। আমার বসা থেকে সাথী আমার দিকে চেয়ে খেতে দিল। সাথীর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। মনে হচ্ছে আমার হৃৎপন্দ থেকে রক্তক্ষরণ হচ্ছে। সাথীর কাজল কালো চোখ জোড়া চোখের পানিতে লেপটে যাচ্ছে। চোখগুলি ফুলে গিয়েছে। হাতের দিকে তাকাতেই খুলিছাটা কেঁপে উঠল। সাথীর হাতে ব্যান্ডেজ। বুঝতে আর বাকি রইল না যে এটা সাথীর পাগলামি। চোখ দিয়ে অনবরত পানি আসে। কিভাবে বলবো 3 বছরের ভালোবাসা। এই, তুমি কাঁদছো কেন? তুমি না আমার প্রাণ। আর কত কষ্ট দেবে আমায় জানো? যখন শুনেছি তোমার বিয়ে হয়ে গেছে মনে হয়েছে প্রাণটাকেও আমার বের করে নিয়েছে। কত স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে, সব আজ শেষ হয়ে গেল। আমায় একটু বুকে নেবে? সাথীর বলতে দেরি হয়েছে। পাগলিটাকে শক্ত করে ছুঁড়ে নিতে দেরি হয়নি। বুকটা কেমন যেন ভিজা ভিজা লাগছে। পাগলিটার চোখের পানিতে গায়ের শার্টটাও ভিজে যাচ্ছে। পাগলিটা এমনভাবে জড়িয়ে ধরে আছে মনে হচ্ছে ছোট্ট বাচ্চা ভয় পেলে যেভাবে আঁকড়ে ধরে থাকে সেভাবে জড়িয়ে ধরে আছে আমায়। এভাবে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকার পর বললাম, কি হলো? আর কতক্ষণ জড়িয়ে ধরে থাকবে আমায়? আর সবাই ফেল ফেল করে তাকিয়ে আছে আমাদের দিকে। কি করব? তোমার বুক দেখেছে আমার ঠাই। জানো রাজ, প্রতি রাতে স্বপ্ন দেখতাম তোমায় নিয়ে, কতটা ভালোবাসতাম তোমায়। কিন্তু আজ তুমি অনেক কাছে থেকে অনেক দূরে। রাজ, আমার কপালে একটা চুমু দেবে? খুব কাছে পেতে ইচ্ছে করছে তোমায়। দাও না। আবার বুকে টেনে নিয়ে কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। আচ্ছা রাজ, তুমি না বলেছ ওই মেয়েকে তুমি ডিভোর্স দেবে? হ্যাঁ। তাহলে আমার মাথা ছুঁয়ে কসম করো ওকে ডিভোর্স দেবে। যদি ডিভোর্স না দাও তাহলে আমার মরা মুখ দেখবে। সাথে কথাটা যেন খলিজাতে গিয়ে বিঁধল। নিজের অজান্তে সাথীর মাথায় হাত রেখে ওয়াদা করলাম কথাকে ডিভোর্স দেব। কথাটা বলার সময় পিছিটা মুখ বারবার চোখের সামনে ভেসে উঠছিল। এদিকে সাথীকে ওর পাশে পৌঁছে দিয়ে ফোনটা বের করে দেখি 73টা মিস কল। ফোন সাইলেন্টে ছিল তাই বুঝতে পারিনি। এদিকে সন্ধ্যায় বাসায় এসে দেখি কথা কোথাও নেই। মা বললো ফ্রেশ হয়ে আসতে। ফ্রেশ হওয়ার জন্য যখনই বাথরুমে দরজা ধাক্কা দিয়েছি তখনই এক চিৎকার। ও মা গো, ভূত! কথা চিৎকারে কথা দিকে তাকা দিয়ে দেখি পিচ্চিটা শাওয়ার নিচ্ছে, শরীরে কোনো কাপড় নেই। এক জোরে বাথরুম থেকে বের হয়ে সোজা রুমে গিয়ে বসে আছি। কিছুক্ষণ পর দেখি পিচ্চিটা ভেজা চুলে আয়নার সামনে গিয়ে বসলো। শাড়িটা কোনোরকমভাবে পেঁচিয়েছে। আমার শরীরটা রাগে ফাটতেছে। বাথরুমে ঘটনার কথা মনে করে তাই জিজ্ঞেস করলাম, হ্যাঁ পিচ্ছি মেয়ে, বাথরুমে শাওয়ার নিলে দরজা লক করে নিতে হয়, জানো না? নিতে হয় তো। আমি তো জান্নাতকে বলেই দিয়েছি আমি দরজা বন্ধ করে শাওয়ার নিতে পারি না, ভয় হয়। আর ওকে পাহারা দিতে বলেছি যেন কেউ না আসে। মনে মনে বলছি, এই জন্য তো ডেভিল বোনটা ওয়াশরুমে যেতে দেখে মুচকি মুচকি হাসলো। এদিকে পিচ্চিটার দিকে চেয়ে দেখি পিচ্চিটার চোখে কাজল দিতে গিয়ে চোখের নিচে লেপটে ফেলেছে। যতটা না রাগ হচ্ছে তার চেয়ে বেশি হাসি পাচ্ছে। এই গোমরা মুখো, হাসো কেন? আমি কি করব? কখনো কোনোদিন সাজিনি। কিন্তু তুমি আমাকে আদর করো না, ভালোবাসো না, তাই আমার লক্ষ্মী ননদিদিটা আমাকে এভাবে সাজতে বলেছে। কিন্তু আমি তো কাজল দিতে পারি না। দিয়ে দাও না, সেদিনের মতো শাড়ি পরিয়ে দাও না। পিচ্চিটা কথা শুনে খুব রাগ হচ্ছে। বাবা কি দেখেছে পিচ্চিটাকে আমার ঘরে চাপিয়ে দিয়েছে। এই পিচ্ছি, আরেকবার শাড়ি এবং কাজল দিয়ে দেওয়ার কথা বললে ঘর থেকে বের করে দেব। পিচ্চিটা কথাটা শুনে কান্না করে দিল। হেসকে দিদি তো বলল, আমাকে তাড়িয়ে দিয়ে না, তুমি তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? আমার যে কেউ নেই তুমি ছাড়া। আমি রুম থেকে বের হয়ে গেলাম। মা খাবার বেড়ে দিলে যখনই খাবার মুখে দিতে যাব তখনই মা বলল, রাজ বাবা, কথা মাটা খাইনি, কথা বলেছিল তুই আসলে খাবে। জানিস বাবা, ছোট মেয়েটা তো সারাদিন এত করে বলার পরও কিছুই খায়নি। মেয়েটার মুখের দিকে তাকানোই যায় না, ওকে নিয়ে একসাথে খা। মার কথা শুনে অজান্তে মনটা খারাপ হয়ে গেল পিচ্চিমের পাগলামি দেখে। আচ্ছা মা তুমি বসো, আমি কথাকে নিয়ে আসছি। এই বলে রুমে গিয়ে দেখি পিচ্চিটা ড্রেসিং টেবিলের সামনে বসে বসে কাঁদছে। এই কথা তুমি খাওনি কেন? স্বামীকে ছাড়া স্ত্রী খায়? আচ্ছা চলো একসাথে খাবো। আর হ্যাঁ, আজকের পর খাওয়ার সময় হলে খেয়ে নিবে, আর আমার জন্য অপেক্ষা করতে হবে না। না, আমি খাবো না। তুমি একটা পচা, আমাকে আদর করো না, খেতে পারি। তার আগে আমার চোখে কাজল পরিয়ে দিবে, কালকের মতো শাড়ি পরিয়ে দিবে। জানো, তোমার স্পর্শ আমার অঙ্গ জুড়ে থাকে। তুমি বোঝো না
তোমার স্পর্শে আমি কতটা শিহরিত। নিজের অনিচ্ছা সত্ত্বেও পিচ্চিটা চোখে কাজল দিয়ে দিলাম এবং শাড়ি পরিয়ে দিলাম। রাতে একসাথে খেয়ে একটা বালিশ আর চাদর নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম, পিচ্চিটাকে খাটে শুতে দিয়ে। এদিকে পিচ্চিটা খাটে শোয়ার জন্য অনেকবার বললেও ধমক দিতে আর কিছু বলেনি। এদিকে রাতে ঘুমিয়ে গেছি, হঠাৎ বুকটা ভারী ভারী লাগছে। চোখ খুলতে ভূত দেখার মতো ভয় পেয়ে গেলাম, কারণ কথা আমার বুকে শুয়ে আছে। চাঁদের আলোয় জানালা কাচ ভেদ করে পিচ্চিটা মুখে পড়ছে। এত মায়াবতী লাগে কোনো মেয়েকে চাঁদের আলোয় দেখলে, না দেখলে অজানাই থেকে যেত। হঠাৎ সাথী কথা মনে হতেই পিচ্চিটাকে বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য ধাক্কা দিতে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। হ্যাঁ, কি করছো? ওঠো বলছি। কথা ঘুমের মাঝেও চোখ খুলতে খুলতে বলল, আমার স্বামীকে জড়িয়ে ধরে আছি, এতে খারাপের কি? আমার অধিকার আমি আদায় করে নিব। বুক থেকে ছাড়ে কষে একটা থাপ্পড় দিয়ে বললাম, তোকে বলছি না আমাকে স্বামীটা ভাবতে, কেন জড়িয়ে থাকিস? হ্যাঁ, আমি বলছি না তোকে ডিভোর্স দিয়ে দিব? কথাটা বলতেই খাটে চলে গেল কথা। আমি আবার গভীর ঘুমে হারিয়ে গেলাম। এদিকে ঘড়ি কাটা 1টা বাজতে কথা ঘুম থেকে উঠে সুন্দরভাবে অজু করে 2 রাকাত নামাজ শেষ করে মোনাজাত ধরে বলতে লাগলো, হে অপরোয়ার তেগার, আমার আল্লাহ, তুমি তো সর্বশক্তিমান। তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তুমি ছাড়া তো আমার কষ্ট বোঝার মতো কেউ নেই। এই মধ্যরাতে পৃথিবীর যখন সবাই গভীর ঘুমে, তখন তোমার অভাগী বান্দিটা তোমার দরবারে 2টি হাত তুলে ধরেছে। তুমি কিন্তু দেখো না আল্লাহ, আমি আমার স্বামীকে কতটা ভালোবাসি। আমার বুক থেকে আমার স্বামীকে তুমি কেড়ে নিও না। তোমার পবিত্র কালাম পড়ে বিবাহ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি। এ বাঁধন ছিন্ন করো না, বাঁচবো না আল্লাহ। ও আল্লাহ, আমার স্বামীর পায়ে নিচে জায়গাটুকু আমাকে ভিক্ষা দাও। পরের দিন সকালে মায়েরাকে ঘুম ভাঙলো। বাবা আজকে অফিস যেতে না বলে কথাকে নিয়ে কলেজে ভর্তি করে দিতে বললো। আমি বাবার কথায় না করতে পারি না, তাই অনিচ্ছা সত্ত্বেও কথাকে নিয়ে বাইকে করে রওনা দিলাম। কলেজ গেটে বাইক দাঁড় করানোর সাথে সাথে যা দেখলাম তা দেখার জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না। এখন আমি কি করবো কিছুই ভেবে পাচ্ছি না। সাথে কেমন করে যেন তাকিয়ে আছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। কথাকে কলেজে ভর্তি করে দিয়ে যখনই গেট পার হয়েছি, তখনই দেখি কলেজের পাশে রেল লাইনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মিনিট 10 পর ট্রেন আসবে, বুঝতেছি না কী করব। বাইক নিয়ে একটু কাছে যেতেই বুকটা খেপে উঠলো। সাথী রেল লাইনের মাঝে দাঁড়িয়ে আছে, ট্রেন আসার শব্দ হচ্ছে। মিনিট 5-এর মধ্যে ট্রেন আসবে। এদিকে সাথীকে ডাকছি, সাথে চোখ বন্ধ করে আছে। এদিকে বাইকটা রেল লাইনের সাইডে পাথরের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। বাইকটা পড়েছে আমার ওপর। আমি খুব চেষ্টা করছি আমার ওপর থেকে বাইকটা সরাতে, কিন্তু পারছি না। এদিকে দেখা যাচ্ছে ট্রেনটা প্রায় কাছে এসে পড়েছে। বুকের হার্টবিটটা বেড়ে যাচ্ছে। সাথীকে গলা চেঁচিয়ে ডাকছি, তারপরও সাথী শুনছে না। না, এই দৃশ্য আমি সহ্য করতে পারবো না। মনে মনে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি। চোখ দিয়ে নীরবে অশ্রু ঝরছে, হাঁটু থেকে রক্ত বের হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। পাগলের মতো আল্লাহকে ডাকছি আর বাইক সরানোর চেষ্টা করছি। মনে মনে বলছি, হে আল্লাহ, আমাকে শক্তি দাও বাইকটা সরানোর জন্য। আবার হৃদয়টা রেল লাইনের মাঝে দাঁড়িয়ে আছে। হে হে পরম করুণাময়, রহম করো তোমার বান্দাকে। আর বাইকটা সরানোর চেষ্টা করছি। আর এদিকে আল্লাহ নাম নিয়ে বাইকটা ধাক্কা দিতেই বাইকটা সরে যায়। এদিকে ট্রেন প্রায় কাছে এসে পড়েছে। দৌড়ে গিয়ে সাথীকে রাস্তা থেকে সরিয়ে বুকে জড়িয়ে নিলাম। সাথী কাছে, এখন হাঁটু থেকে রক্ত ঝরছে। সাথী কান্না করে আমার শার্টটা ভিজিয়ে দিচ্ছে। এদিকে সাথীকে বুক থেকে ছাড়িয়ে কষে একটা থাপ্পড় দিয়ে বললাম, হেই পাগলি, কেন এমন পাগলামি করছো বলো? ছাড়ো না, তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না। কেন মরতে যাচ্ছিল বলো? আমি তো সে কবে মরে গিয়েছি, মারা গিয়েছি তখনই যখন শুনেছি আমার ভালোবাসার মানুষ অন্য মেয়েকে বিয়ে করেছে। চোখ দিয়ে আসর শ্রাবণ ঝর্ণাধারা নেমেছিল। বিরহের অনলে প্রতিনিয়ত পড়েছি আমি। আমার দেহটা ছাড়া আত্মাটা সে কবে মরে গেছে রাজ। জানো, আজ যখন তোমার বাইকের পেছনে ওই মেয়েটাকে দেখলাম, আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আমি মারা যাব। আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না রাজ। কি করব? তোমাকে একজন জড়িয়ে ধরে থাকবে, আর আমি কিভাবে দেখবো সেটা? তাই ট্রেনের নিচে পড়ে তুমিহীনা এই জীবন নিঃশেষ করতে চেয়েছিলাম। কেন বাঁচালে আমাকে? আমি যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। বলতে পারো কেন এতটা ভালোবাসার পরও তুমি আমার নাও? কেন আজ তোমার পক্ষে অন্যজনের ঠাই? যে স্বপ্নগুলো তোমায় নিয়ে দেখতাম, সেই স্বপ্নগুলো অন্য কেউ নিয়ে দেখে। প্লিজ প্লিজ তুমি আমাকে গলা চেপে হত্যা করো, নয়তো বা তোমার পায়ের নিচে আমাকে একটু জায়গা দাও। জানো রাজ, তুমি বিয়ে করার পর একটা রাত আমি ঘুমাতে পারি না। প্রতি রাতে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি আমি। তোমার বুকে একটু জায়গা দেবে? তোমার বুকে একটু জায়গা দেবে?
একটু জড়িয়ে নাও না প্লিজ, নাও না, নাও না প্লিজ। সাথীর মুখে এমন কথা শুনে বুকের পাবাসটা ছিনছিনে ব্যথা করছে, চোখ দিয়ে টুপটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে। কিছু ভাবতে পারছি না, খুব ইচ্ছে করছে সাথীকে ছড়িয়ে ধরে বলি, সাথী খুব ভালোবাসি তোমায়, নিজে থেকে বেশি। মনে হচ্ছে কথাটা বলে বুকের ব্যথাটা কমবে, তাই সাথীকে হ্যাঁচকা টান দিয়ে শক্ত করে বুকে জড়িয়ে নিলাম। কপালে একটা চুমু দিয়ে বললাম, বড্ড ভালোবাসি, খুব বেশি ভালোবাসি তোমায়, হয়তো নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। পাগলিটা কেঁদে কেঁদে শার্টটা ভিজিয়ে ফেলেছে। পাগলিটা আরও শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। এদিকে সাথীকে বললাম, খুব শীঘ্রই আমরা বিয়ে করছি, কথাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিচ্ছি। সাথী ডিভোর্সের কথা শুনে আবারও জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে গেল। এদিকে ফোনের দিকে তাকিয়ে দেখি 2টা বেজে গেছে, তার মানে 30 মিনিট আগে কলেজ ছুটি হয়ে গেছে। তাড়াতাড়ি বাইক স্টার্ট দিয়ে কলেজের সামনে যেতে অবাক হয়ে গেলাম, অনেকগুলো মেয়ে জমা হয়ে আছে। কাছে গিয়ে দেখি কত ছোট বাচ্চাদের মতো কান্না করছে, কয়েকটা মেয়ে বোঝাচ্ছে। আমি কাছে যেতেই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি আর কলেজে আসবো না, তুমি আমায় ভালোবাসো না। কখন কলেজ ছুটি হয়েছে? ছেলেরা কীরকমভাবে আমার দিকে তাকায়, আমার ভয় লাগে না? সবাইকে বলে দিচ্ছি, আমার দিকে তাকালে চোখ তুলে ফেলবে আমার পর। ঠিক বলেছি তো? সবাই মুখ ধরে হাসছে। পাশ থেকে একটা মেয়ে বলল, ভাইয়া, পৃথিবীতে খুব কম ছেলেই আপনার স্ত্রীর মতো বউ পায়। একটা মেয়ে যে স্বামীকে এতটা ভালোবাসতে পারে, সারাটা দিন ক্লাসের মাঝে আপনার কথা বলেছে, আপনি নিতে দেরি করেছেন বলে ছোট বাচ্চাদের মতো কান্না করেছে, হাসিও পাচ্ছে আবার কান্নাও আসছে। এখনকার যুগে এরকম মেয়ে পাওয়া যায়? এদিকে কথাকে বাইকে উঠাতেই শক্ত করে জড়িয়ে ধরলো, মনে হচ্ছে খুব ভয় পাচ্ছে। কথাকে বাসায় নিয়ে আসার পর মাকে কান্না করে সব বলল। রাগে আমার শরীর ঘ্যান ঘ্যান করছে। দুপুরে খেয়ে বন্ধুর সাথে আড্ডা দিতে গেলাম। রাত 9টার সময় ফোন বের করে দেখি বাবা 5বার ফোন দিয়েছে। অন্যদিকে কথা নাম্বার থেকে 100+ ফোন আসছে। তাড়াহুড়া করে বাসায় গিয়ে দেখি বাবা দরজার সামনে দাঁড়িয়ে আছে। বাবার সামনে যেতেই বাবা বলল, ঘরে নতুন বউ রেখে বাইরে কোন ছেলে থাকে? আর যদি এমন হয় আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। কিছু না বলে রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখি কথা আমাকে ডাকছে। হেই, ডাকছো কেন? কি হয়েছে? তুমি খাবে না? বাবা খুব বকা দিয়েছে তাই না? এই নাও, হাঁ করো, আমি খাইয়ে দিই। কথাটা বলে মুখের কাছে খাবার তুলে দিতেই একটা থাপ্পড় বসিয়ে দিলাম। খাবারের প্লেটটা ফ্লোরে ফেলে দিলাম। তুই কি চাস বলতো? আমার জীবনটা তো নরক বানিয়ে দিয়েছিস। আমার বুক থেকে আমার ভালোবাসার মানুষটাকে সরিয়ে দিয়েছিস। এখন আমার বাবার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে আমার সমস্ত সম্পদ তোর করার প্ল্যান করছিস। আমি তোকে এই মাসে ডিভোর্স দেব। একদমই কথাটা বলে নিলাম। কথা ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। তোমার সাথে খাবো বলে খাইনি, ক্ষমা করে দিও। এতিম তো, এতিমখানায় বড় হয়েছি, তাই মা বাবার আদর পাইনি। তোমার মা বাবাকে নিজের মা বাবা করে নিয়েছিলাম, শুধু ভালোবাসা চেয়েছিলাম। এতিম হয়ে জন্ম নিলেও সম্পদের প্রতি কোনো মোহ নেই। কথা দিকে চেয়ে দেখি কাঁদছে, চোখগুলো লাল হয়ে গেছে। ন্যাকা কান্না দেখে শরীরটার আগে ফেটে যাচ্ছে। তুই নয় দেখতে মন চাচ্ছে না কথাকে। এই এতিম মেয়েটার জন্যই আজ সাথী মরতে বসেছিল। এই তুই এখানে কাঁদবি না, প্লিজ। তোর অলক্ষণের চেহারা নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা প্লিজ। কথাটা বলে শুয়ে পড়লাম। এদিকে কথা সুন্দর করে অজু করে শ্বশুরে দেওয়া কোরআনটা পড়ে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করলো কেঁদে কেঁদে। নামাজ শেষ করে আজকে মোনাজাত ধরে আল্লাহর কাছে অনেকক্ষণ কাঁদলো। মোনাজাত শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়লো। এদিকে ফজরের নামাজে আজানে ঘুম ভাঙতেই অবাক হলাম। কথা মেয়েটাকে রাতে এত বকা দেওয়ার পরেও আমাকে জোরে ধরে শুয়ে আছে। মন চাচ্ছে এখনই ধাক্কা দিয়ে ফেলে দিই। এই কি হচ্ছে, ওঠো। আর একটু ঘুমাই। এই বলে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। এখন তো পাত ভেঙে যাচ্ছে। জোরে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিলাম। করে চিল্লানি দিয়ে উঠলো। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখি কথা খুঁড়িয়ে হাঁটছে। কথা মা, তোমার কি হয়েছে? খুঁড়িয়ে হাঁটছো কেন? মা, রাতে ঘুম থেকে উঠে পাঁজরে ব্যথা পাচ্ছি। কথাটা বলে করুণভাবে আমার দিকে তাকালো। নিজেকে অপরাধী মনে হচ্ছে। পরের দিন বাবা আমাকে আর কথাকে হানিমুনে পাঠিয়ে দিল। আমি সাথীকে বলে সব রেডি করে রেখেছি। আমাদের সাথে সাথীও কক্সবাজারে যাবে। সবাই জানবে হানিমুন করতে যাচ্ছি কথার সাথে, কিন্তু না, আমি হানিমুন করবো সাথীর সাথে। সাথীকে এইসব বলে ফোনটাকে পিছনে তাকাতেই দেখি কথা সিলিং ফ্যানের সাথে ঝুলছে।
নিজেকে অপরাধী মনে হচ্ছে। পরের দিন বাবা আমাকে আর কথাকে হানিমুনে পাঠিয়ে দিল। আমি সাথীকে বলে সব কিছু রেডি করে রেখেছি। আমাদের সাথে সাথীও কক্সবাজার যাবে। সবাই জানবে আমি হানিমুন করতে যাচ্ছি কথার সাথে। কিন্তু না, আমি হানিমুন করব সাথীর সাথে। সাথীকে এইসব বলে ফোন রাখতে পিছন দিকে তাকাতেই দেখি কথা সিলিং ফ্যানের সাথে ঝুলছে। ঝুলছে এমন একটি ওড়না গলায় পড়েছে। বুকের ভিতর কেমন জানি চিনচিনে ব্যথা করতে লাগলো। দৌড়ে গিয়ে কথাকে একটা থাপ্পড় দিলাম। কি করছো এসব? আমি ছোট বলে, এতিম বলে কারো ভালোবাসা পাবো না? বিয়ের পর সকল নারী তার স্বামীর অধিকার চায়, আর আপনি বিয়ের পর একটি রাত আপনার বুকে পর্যন্ত ঘুমাতে দেননি। কতটা স্বপ্ন দেখেছিলাম তোমায় নিয়ে, কিন্তু তুমি আমায় রেখে অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করতে চাচ্ছ। প্লিজ বোঝার চেষ্টা করো। এখন এসব বলার সময় নাই, চলো দেরি হয়ে যাচ্ছে। আবার গাড়ি মিস করব। কথা আর কিছু বলো না। এদিকে কথার এইসব কাণ্ড কারখানা সাথীকে সব খুলে বললাম। সাথী বলল কোনো চিন্তা না করতে। আমাদের সাথে একই গাড়িতে সাথীও কক্সবাজার গেল। রাতের বেলা রুমে শুয়ে আছি, হঠাৎ সাথীর ফোন ধরতেই বলল। পাশের রুমে এসো। এদিকে পাশের রুমে যেতেই সাথী 7 আপের সাথে কি যেন মিশিয়ে খেতে বলল। আমি কিছু না মনে করেই খেলাম। সাথীকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। নিজের অজান্তেই সাথীকে জড়িয়ে ধরে ফেললাম। সাথীও রেসপন্স করলো। আমি আস্তে আস্তে সাথী লিপির সাথে আমার লিপ জোড়া মিলানোর আগেই সাথী ফোনটা ক্রিং ক্রিং করে বাজতে লাগলো। ফোনটা ধরেই সাথী উঠে ওয়াশরুমে চলে গেল। এদিকে কিছুক্ষণ পরে এসে বলল। বাবু, আমি সুস্থ, কাল যা মন চায় তাই করো। এই বলে আমাকে রুমে দিয়ে গেল। কথাকে বলল সে আমাদের এক কলেজ ফ্রেন্ড, কথা কখনো সাথীকে দেখে নেই। এদিকে রুমে গিয়ে বিছানার উপর শুয়ে পড়লাম। এখন আমার শরীরের চোখ দিয়ে উত্তাপ বের হচ্ছে। কথা আজ খুব সুন্দর করে সেজেছে। নীল শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ আর সাথে নীল রঙের চুড়িতে কি অপরূপটাই না লাগছে। কথার চোখে কাজল দেওয়াতে আরও মায়াবী লাগছে। কথা এসে খাটে বসতে টান দিয়ে কথাকে বুকে জড়িয়ে নিলাম। ঘটনার আকস্মিক ব্যবহারে কথা কিছুটা বিব্রত হলো। আপনাকে একটা কথা বলবো। বলো, কি বলবে? নেশা করে কথাটা বললাম। আপনার কাছে একটা জিনিস চাইবো, দিবেন তো আমাকে? আচ্ছা বলো, আমার মতো হলে দিব। টাকা লাগবে কি? না, আমার টাকা চাই না, আমার তো তোমাকে চাই। কি বলবে? না, কিছু না। শোনো, তুমি কি আমাকে একটা কিউট মেয়ের মা বানাবে, যার নাম হবে তোমার নামানুসানে রাইসা? লজ্জাবর মুখে কথাটা বলে মাথা নিচু করে ফেললো। ইস, বাবর মা হবার কথা বলে কিরকম লজ্জা পেয়েছে। হুম, লজ্জা পাবই তো। আমি কথার কানে কাছে মুখ নিয়ে ফিস করে বললাম, আসো তোমাকে রাইসের আম্মু বানাচ্ছি। দুষ্টুমির ছলে কথাটা বললাম। কথা ছোট বাচ্চার মতো আমার বুকে মুখ টোকাল। আমি কথার কপালে একটা চুমু দিয়ে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। পিছিটা তার ঠোঁটজোড়া আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। এরপর নারী পুরুষের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ কিছু মুহূর্ত পার করলাম। তারপরে বুকে জড়িয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি কথার কাপড় চোপড়ে কিছুই ঠিক নেই। আমার শরীরে বিভিন্ন জায়গায় লিপস্টিকের দাগ। পিচির এখনও শক্ত করে জড়ি ধরে আছে আমায়। রাতের কথা মনে হতেই লাফ দিয়ে উঠে পড়লাম। কী করলাম আমি তো কথাকে ডিভোর্স দিব, তবে কেনই বা তার সতীর্থ হরণ করলাম? মাথা কাজ করছে না। কথার কাজ খুব খুশি লাগছে। বিয়ের পর কখনই এতটা খুশি দেখিনি ওকে। সকাল সকাল ফোন দিয়ে সাথীকে সব কিছু বললাম। সাথী আমার কথা শুনে তেলে বেগুনে ফুলে উঠলো। সাথীকে বললাম সব কিছু তোমার জন্য হয়েছে। তুমি যদি গত রাতে সেই মেডিসিনটা না খাওয়াতে তাহলে তো আর এমনটা হতো না। আচ্ছা বাদ দাও, কোনো চিন্তা করো না। কাল তোমাকে একটা পিল দেবো, সেটা খাইয়ে দিও, তাহলে আর কোনো চিন্তা করতে হবে না। সাথী কথা শুনে বেশ অবাক হলাম, কিন্তু সাথীকে আমি ভালোবাসি, কথাও দিয়েছি সাথীকেই বিয়ে করব। তাই আর কোনো চিন্তা না করে রাজি হয়ে গেলাম। পরের দিন রাতে একটা পিল নিয়ে বসলাম। কথা, পিলটা খেয়ে নাও। কিসের পিল এটা? আমি তো সুস্থ, আপনি কিসের পিল খেতে বলছেন আমাকে? তোমাকে মিথ্যা বলে লাভ নেই, ক্ষমা করে দিও। সেদিন রাতে আমাদের সাথে যা হয়েছে তা নিছক একটি দুর্ঘটনা মাত্র। আমি জানি তুমি যা হারিয়েছো পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে আমি তা ফিরিয়ে দিতে পারবো না। আমি ডিভোর্স পেপার রেডি করে রেখেছি। তাই আমি চাই না আমার সন্তান তুমি তোমার গর্ভে ধারণ করো। চিন্তা করো না, ডিভোর্সের সাথে সাথে 20 লাখ টাকার একটা চেক দিয়ে দিচ্ছি, সময় করে ব্যাংক থেকে তুলে নেবে। এদিকে আমার কথাটা শুনে কথা আমার দুপা ঝাপটে ধরে বলতে লাগলো। প্লিজ, আপনি আমার গর্ভের সন্তান নষ্ট করতে বলবেন না। আপনার মন চায় আপনি আরও একটা বিয়ে করেন, আমি কখনো কোনোদিন স্বামীর অধিকার চাইবো না। আপনার বাড়িতে তো 2টা কাজের মেয়ে রাখছেন, আমাকে নিয়ে না হয় 3টা হবে। প্লিজ, আমার সন্তানকে নষ্ট করতে বলবেন না প্লিজ। আমি সারা জীবন আপনাদের বাসার কাজের মেয়ে হয়ে থাকবো, কোনো পারিশ্রমিক দিতে হবে না। শুধু আমাকে ডিভোর্স দিয়ে না, আমার সন্তানটা যেন বলতে পারে আপনি তার বাবা। আমি চাই না আমার মতো আমার অনাগত সন্তানটা পিতৃহীন পরিচয়ে বড় হয়।
প্লিজ একটা এতিমকে এভাবে ফিরিয়ে দিবেন না। আপনার পায়ের নিচে একটু জায়গা দেন, নয়তো গলা টিপে মেরে ফেলেন। হে কি করছো? পা ছাড়ো। আমি পারবো না। আমার জীবনে সাথী ছাড়া আর কেউ নেই। এখন পিলটা খেয়ে নেবে। যদি না খাও, মনে করবো তুমি আমার বুকে পা রেখে তুমি গর্ভধারণ করবে। এখন তোমার ইচ্ছা। প্লিজ এমন কসম দিও না। আমার কাছে যে তোমার স্থান সবার উপরে। পারবো না আমি তোমার বুকে পা রেখে সন্তানকে নিজের মাঝে বড় করতে। ক্ষমা করে দিও কথা। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এই নাও পিল, আর এই নাও পানি, খেয়ে নিও। আচ্ছা দাও। এই বলে জন্ম নিয়ন্ত্রণের পিলটা হাতে নিয়ে নিল। চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে হয়তো আমি বলবো পিলটা খেতে হবে না কথা, কিন্তু না, আমি কোনো কথা বললাম না। কথা আমার দিকে তাকিয়ে থেকে বিষ যেমন করে মানুষ মুখে নেয় তেমন করে মুখে নিল। গ্লাসটা থেকে এক গ্লাস পানি মুখে নিল। নিজের অজান্তে মনে হচ্ছে খুব বড় একটা পাপ করে ফেললাম। এদিকে বাবা ফোন করলো যে বাবা অসুস্থ, তাই বাড়ি ফিরে যেতে হবে। মনে মনে স্থির করে নিলাম বাড়িতে ফিরে ডিভোর্স পেপারের জন্য আবেদন করব। কথাকে নিয়ে বাসায় ফিরলাম। এদিকে সাথী বলল যে কথাকে আমাদের দুজনের মাঝখান থেকে সরিয়ে ফেলবে। আমি অনেক বোঝানোর পরও সাথী বলল, সেদিন কক্সবাজার মেয়েটা যা বলছে সব শুনেছি। আর সবচেয়ে বড় কথা হলো মেয়েটাকে তোমার বাবা অনেক স্নেহ করে। আমি তোমাদের বাড়ি রহিমের কাছে খবর পেয়েছি যে তোমার বাবা নাকি তোমার সম্পত্তি কথার নামে লিখে দেবে। তাই আমাদের ভবিষ্যতের জন্য কথাকে আমাদের পথ থেকে সরিয়ে দেবে। আমি তোমাকে না বলেই প্রফেশনাল কিলারের সাথে কন্ট্যাক্ট করেছি। না, এ হতে পারে না। আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে হত্যা করব? না সাথী, এটা ঠিক হবে না। বাবু দেখো, আমি চাই না, কিন্তু তোমার বাবা কখনো কথা বেঁচে থাকতে আমাকে মেনে নিবে না। আর তোমাকে না পেলে আমি বাঁচবো না, সত্যি মরে যাব। তুমি আমার নিঃশ্বাস, তুমি আমার প্রাণ। জানো, তুমি কথাকে বিয়ে করার পর একটি রাত শান্তিতে আমি ঘুমোতে পারিনি। এতটা ভালোবাসার পরও কেন আল্লাহ তোমার আর আমার মাঝে এত বড় দেওয়াল তুলে দিল? প্লিজ তুমি আমাকে খুন করে ফেলো, নয়তো আমাকে তোমার বুকে টেনে নাও। তোমার বুকতে আমার শেষ ঠিকানা আছে। তোমার বুকে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। প্লিজ কান্না করো না। আমি সব সইতে পারি, কিন্তু তোমার কান্না সহ্য করতে পারি না। তোমাকে যে বড্ড ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে কেমনে সরিয়ে ফেলি? আল্লাহ কি ক্ষমা করবে আমাদের? হুম, জানি এটা অন্যায়, কিন্তু এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কথাটা বলে হাতটা নিয়ে সাথে গলা চেপে মেরে ফেলতে বলল। প্লিজ কিল মি, আমাকে গলা চেপে মেরে ফেলো। তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। জানো রাজ, মেয়েরা সব ভাগ দিতে পারে, তবে একটা ভাগ ছাড়া। তাহলে তারা ভালোবাসার ভাগ, তা হলো তার ভালোবাসার ভাগ। আমার সহ্য হয় না কথাকে। যে বুকে আমার থাকার কথা, সে বুকে সে মেয়েটা থাকে। যে স্বপ্ন তোমাকে নিয়ে দেখেছি আমি, সেই স্বপ্ন পূরণ করছে ওই মেয়েটা। আমাকে তুমি হত্যা করতে পারবে না, পারবে না তোমার সেই স্ত্রী কথাকে হত্যা করতে, কিন্তু তোমাকে আমায় হত্যা করতেই হবে। তুমিহীন আমি এই জীবন দিয়ে কি করব? কথাটা বলে কাঁদতে কাঁদতে ব্লেড দিয়ে হাতটা পোঁচ দিল। হাত থেকে ফিনকে দিয়ে রক্ত বের হতে লাগলো। সাথীর চোখ দিয়ে টুপটাপ করে পানি পড়তে লাগলো। সাথীর রক্ত দেখে নিজের কলিজাটা ফিরে যাচ্ছে। ঠাস করে চর বসে দিলাম সাথীর গালে। আমার থাপ্পড় খেয়ে ফুবে ফুবে কাঁদতে লাগলো। শক্ত করে ঝরিয়ে ধরলাম সাথীকে। সাথীকে শক্ত করে ঝরিয়ে ধরে বলতে লাগলাম, কেন এভাবে পাগলামো করছো? তোমাকে ছাড়া আমি কেমনে বাঁচবো? কথাকে তাহলে খুব শীঘ্রই আমাদের মাঝখান থেকে সরিয়ে আমার ময়না পাখিটাকে আপন করে নেব। বুকের ভেতরটা চাপা কান্নার আওয়াজ পেলাম। সাথীকে আমার থেকে ছাড়িয়ে নিয়ে ওর কপালে ভালোবাসায় স্পর্শ এঁকে দিলাম। সাথীকে বাসায় ড্রপ করে বাসায় আসতে দেখি কথা খাবার নিয়ে বসে আছে। রাত প্রায় 10টা। আমি কিছু না বলে শুয়ে পড়লাম। আপনি খাবেন না? কিছু খেয়েছেন? মন খারাপ আপনার? হ্যাঁ, বাইরে থেকে খেয়ে আসছি। আর হ্যাঁ, মন খারাপ। আর তার কারণ হলি তুই। পিচিটার দিকে তাকিয়ে দেখি কাঁদবে কাঁদবে ভাব। কম্বলটা টান দিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে ঘুম ভাঙতে দেখি কেউ একজন শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে আমায়। চোখ খুলে দেখি পিচ্চিটা আমার বুকে। চাঁদের আলো পিচ্চিটা মুখে এসে পড়েছে। চুলগুলো রং পাল্টাচ্ছে। হঠাৎ নিচের দিকে তাকাতে দেখি চোখগুলো কপালে উঠে পড়লো। পিচ্চিটা শাড়ি খুলে নিচে ফেলে দিয়েছে। আমি জানি কথা শাড়ি পরে ঘুমাতে পারে না, কিন্তু 3 পিস পরে তো ঘুমায়। তাহলে আজ ইচ্ছে করে এমন করেছে। আজ পিচ্চিটাকে এত সুন্দর লাগছে। মাথার চুলগুলো কপাল বেয়ে মুখে এসে পড়ছে। মন চাচ্ছে ফু দিয়ে চুলগুলো কপাল থেকে সরিয়ে আলতো করে কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দেই। কি আমার গায়ে লিপস্টিকের দাগ কেন? মনে মনে ভাবছি আজ মনে হয় পুরুষ ধর্ষণ করেছে। আমার বুকে লিপস্টিকের দাগ দেখে বিস্মিত হলাম। কথা ঠোঁটের দিকে তাকিয়ে দেখি ঠোঁটে এক বিন্দু লিপস্টিক নেই।
মনে মনে ভাবছি পিচ্ছিটা কি সর্বনাশ করেছে। তবে আজ কেন পিচ্ছিটাকে এত সুন্দর লাগছে, মন চাচ্ছে সারা জীবনের জন্য আপন করে নেই। হয়তো কথা সৃষ্টি হয়েছে আমার জন্য, কিন্তু না, আমার বুকে সাথী ছাড়া আর কারো জায়গা নেই। আমার মন প্রাণ জুড়ে শুধুই সাথী। তাই কথাকে কয়েকবার ডাক দিলাম, উঠলো না। তাই জোরে ধাক্কা দিতেই চোখ কচলি কচলি উঠলো। আমি বললাম, কি ব্যাপার, আমার গায়ে লিপস্টিকের দাগ কেন? আর তুমি কেন আমার বিছানায় শুয়েছো? আমার না খুব ভয় করছিল। আর রাতে আপনি কিছুই করিনি। আর রাতে আমি কিছুই করিনি, সব আপনি করেছেন। আমি তো আপনার সাইডে ঘুমিয়েছিলাম, আপনি জোর করে বুকে টেনে নিয়েছেন। আপনাকে মনে করেছিলাম অনেক অনেক ভালো, কিন্তু ঘুমের ঘরে আপনি যে এত ডেবিল। না, ডেবিল না, শুধু ডেবিলের বস। আমাকে লিপ কিস করেছেন, ঘাড়ে কিস করেছেন, বুকে কিস। এই চুপ অসভ্য মেয়ে! আর কিছুক্ষণ পর বলবে আমার নাবিতে আরো কত জায়গায় করেছি, বলতে হবে না। আপনি ঘুমাননি তাহলে? সব জেগে থেকে ইচ্ছে করে করেছেন? এই পিচ্ছি, চুপ করবে? মিথ্যা বলতে লজ্জা করে না? তোমার শাড়ি কে খুলেছে? শাড়ি কেন খাটে নিচে ফেলে রেখেছো? শাড়ি পরতে পারো না, বিয়ে বসে গেল। হুম, আমি না হয় শাড়ি পরতে পারি না, নিজে তো লুঙ্গিটাও পরতে পারে না, আবার অন্যকে শাড়ি পরার কথা বলে। পিচ্ছিটা কথা শুনে নিচের দিকে তাকাতেই চোখ বন্ধ করে ফেললাম। চাদরটা গায়ে জড়িয়ে কষে একটা থাপ্পড় দিলাম কথাকে। থাপ্পড় খেয়ে মাটিতে পড়ে গেল। আমার রাগ চরমে উঠে গেছে। রাগের মাথায় বলতে লাগলাম, তুই মরতে পারিস না? আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। জন্ম নিয়ে তো তোর মা বাবাকে খেয়েছিস, এখন আমাকেও খাবি নাকি? আর তোকে না বলছিস ডিভোর্স দিয়ে দিব, তারপরও কেন আমার বিছানায় আসিস? আরেকটা দিন যদি আমার বিছানায় আসিস, তাহলে প্রয়োজনে তোকে খুন করে জেলে যাব। আপনাকে খুব কষ্ট দিয়েছি তাই না? আপনার কোথাও লাগেনি তো? আপনার হাতে কি ব্যথা পেয়েছেন? জানেন আল্লাহ কেন যে আমাকে বাঁচিয়ে রেখেছে? ছোটবেলার অনাথ আশ্রমে বড় হয়েছি, দেখিনি মায়ের মুখ। মা ডাকটাও কখনো ডাকতে পারিনি। পারিনি বাবার কাছে আবতারে সুরে কিছু চাইতে। কখনো বাবার কাঁধে চড়ে ঘুরতে পারিনি। পারবই বা কিভাবে? বাবাকে তো কখনো দেখিনি। আর এখন আসছি আপনাকে জ্বালাতে। জানেন আত্মহত্যা মহাপাপ, সেজন্যই হয়তো বেঁচে আছি। তা না হলে কখনোই আপনার পথে কাটা হতাম না। আপনার বাড়ির দাসী করে রেখে দিয়েন, পারিশ্রমিক হিসেবে সকাল বিকাল রাতে এইভাবে থাপ্পড় দিন, তবুও তো দাসী হয়ে আপনার হাতের স্পর্শটা পাবো। আসি, কি করব, ভয় পাই তো। তাই আপনার বুকটাকে নিরাপদ মনে করে শুয়েছিলাম। ক্ষমা করে দেবেন এই এতিমটাকে। নিচের দিকে তাকে কথাগুলো বলতেছিল, আর চোখ থেকে আঠারো চাবন ঝর্ণাধারার মতো জল গড়িয়ে পড়তেছিল চোখ থেকে। পিচ্ছিটার কথা শুনে নিজের কাছে খুব খারাপ লাগছে। এইভাবে মারাটা ঠিক হয়নি। সবচেয়ে খারাপ লাগছে যখন দেখলাম পিচ্ছিটার ঠোঁট কেটে রক্ত পড়ছে। পরের দিন মা আর বাবা জান্নাতকে নিয়ে নানি বাড়ি চলে গেল। সাথীকে ফোন দিলে সাথী বাড়িতে আসে। এদিকে সাথী আজ পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছে, হালকা লিপস্টিকের সাথে চুলগুলো ছেড়ে দিয়েছে। সাথী আসলেই সাথীকে নিয়ে বেডরুমে ঢুকে পড়ি। কথা অবাক নয়নে তাকিয়ে আছে ছল ছল চোখে। মনে হচ্ছে কখন জানি বৃষ্টি নামবে। কি হলো, দরজায় দাঁড়িয়ে আছো কেন? আজ তুমি জান্নাতের রুমে থাকবে, আর আজ রাতে আমাদের রুমে আসবে না বিরক্ত করতে। আর হ্যাঁ, আমাদের দুজনের জন্য খাবার নিয়ে যেও। এদিকে কথা আমার মুখের দিকে তাকিয়ে মাথা নিচু করে হ্যাঁ সূচক জবাব দিল। কথা চলে গেল। সাথে এসে জড়িয়ে ধরে বলতে থাকে, কবে যে পাবো তোমার সারা জীবনের জন্য, কবে তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। এদিকে আমার হাতটা সাথীর স্পর্শকাতর জায়গায়। সাথে নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ছোটজোড়া সাথীর ছোটজোড়াকে আবদ্ধ করে ফেলবে ঠিক তখনই কথা খাবার নিয়ে রুমে ঢুকে পড়ে। কোনো প্রকার নক না করে আমি সাথীকে ছেড়ে দেই। কথা দিকে তাকে বুঝতে পারলাম কথা কাঁদছে। কথা ভাবেনি আমি এতটা নিচে নেমে যাব, কিন্তু কথা জানতো না আমার কলিজার টুকরা হচ্ছে সাথী। সাথী আমার জীবন মরণ, আমার ভালোবাসা। আমার ভালোবাসা সব সাথীর জন্য। খাবার রেখে চলে গেল। চোখ দিয়ে পানি পড়ছে দেখা গেল কথার। এদিকে সাথে সাথে গল্প করতে করতে কখন যে আমি আর সাথে ঘুমিয়ে যাই খেয়ালই নেই। সাথে সাথে ফিজিক্যালি রিলেশন করতে চাইলেও সাথে বিয়ের পরে কথা বলে। আমরা সিদ্ধান্ত নিয়েছি 1 সপ্তাহ পর বিয়ে করব, তাই আর জোর করিনি। এদিকে মাঝরাতে কারো চাপা কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায়। চোখ খুলতে দেখি সাথী আমার বুকে। সাথী বুক থেকে সরিয়ে কান্নার আওয়াজ কোথা থেকে আসছে তা দেখার জন্য রুমের বাইরে বের হতেই যা দেখলাম তা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। কথা জায়নামাজে বসে আছে, দেখে মনে হচ্ছে মোনাজাত ধরে আছে। মাঝে মাঝে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ আছে রুম থেকে। আমি আর একটু কাছে যেতেই শুনলাম কথা বলছে, হে আল্লাহ, আমার পরম করুণাময় আল্লাহ তাআলা, তোমার দরবারে দুটি হাত তুলে ধরেছি। আল্লাহ, শুনেছি মাঝরাতে নাকি তুমি প্রথম আসমানে এসে বান্দাদের ফরিয়াদ শোনো। আচ্ছা আল্লাহ, এতিম বলে কি আমার ফরিয়াদ শুনবে না? জানো আল্লাহ,
দুনিয়াতে মানুষ কষ্ট পেলে মা বাবাকে বলে, তুমি তো আমার মা বাবাকে উঠিয়ে নিয়েছো। তুমি ছাড়া যে আসমানের উপরে জমিনের নিচে কেউ নেই আমার। শুনতে পাচ্ছ কি আমার কথা? দুনিয়াতে সন্তান কান্না করে দিলে মা দৌড়ে আসে, সন্তানকে কোলে তুলে নিয়ে গালে মুখে চুমু দিয়ে বলে, কি হয়েছে, আমার লক্ষ্মী সোনা কাঁদে না? হে আল্লাহ, তুমি তো দরিয়ার মায়েদের চেয়ে লাখো কোটি গুণ তোমার বান্দাদের বেশি ভালোবাসো। তুমি তো সব দেখো। হে মাবুদ, আমার স্বামীর আজ অন্যের বুকে শুয়ে আছে, আমার কলেজাটা ফেটে যাচ্ছে। আল্লাহ, আমার মা বাবাকে তুমি তোমার কাছে নিয়ে নিলে, আমায় কেন রেখেছ? আমাকে কষ্ট দিতে তোমার যদি ভালো লাগে আরও কষ্ট দাও। আল্লাহ, আমি যে আর সইতে পারছি না। একজন পতিতা নারীও তার স্বামীর ভাগ অন্য কাউকে দিবে না, আর আমি এতটাই অভাগী। জন্ম নেওয়ার পর না পেলাম মা বাবার ভালোবাসা, না পেলাম স্বামীর ভালোবাসা। আজ আমার স্বামী আমাকে বের করে দিয়ে অন্য মেয়ের সাথে রাত্রি যাপন করছে। হে আল্লাহ, আর কত কাঁদবো? কত কাঁদলে তোমার রহমতের সাগরে টান লাগবে? আর কত অশ্রু বিসর্জন দিলে তোমার আরশ কুরসি কেঁপে উঠবে? কত কাঁদলে তোমার রহমান আর রহিম নামের দয়ার সাগরে টান লাগবে? তুমি না বলেছে এতিমদের অভিভাবক তুমি? তুমি না বলেছে যার কেউ নেই তার তুমি আছো? আল্লাহ, এতিম মানুষের চোখের পানি তোমার দেখতে কি খুব বেশি ভালো লাগে? আর যে আমি পারছি না। হে রহিম রহমান, আমার আল্লাহ, আমার স্বামীকে আমার করে দাও। হ্যাঁ, আমার স্বামীকে তোমার জান্নাতে নিয়ে একসাথে থাকতে চাই। ও আমার আল্লাহ, তোমার এতিম গুনাহগার বান্দি কাঁদে, তুমি দেখো না গো আল্লাহ। কষ্ট দিবে দাও, আরও দাও। আমার স্বামীকে আলাদা করে দিও না। আমার বেঁচে থাকার অবলম্বন কেড়ে নিও না। হে আল্লাহ, হ্যাঁ আমার স্বামীকে, হ্যাঁ আমার স্বামী আমাকে এত মারে, এত কষ্ট দেয়। তুমি তো দেখেছো, আমাকে 3বার থাপ্পড় দিয়েছে, 3বারই আমার ঠোঁট কেটে রক্ত বাইর হয়ে গেছে। ও আমার আল্লাহ, তুমি আমার স্বামীর ওপর গজব দিও না। আল্লাহ, আমি কিন্তু খুশি আছি তবুও, তুমি রাগ করো না। আমাকে মেরেছে আল্লাহ, তোমায় কিন্তু মারেনি। আল্লাহ, আমি কিন্তু খুশি আছি, তুমি রাগ করো না। আমার স্বামীকে তুমি হেদায়েত দাও। আল্লাহ, তুমি আমার স্বামীকে হেদায়েত দাও, গজব দিও না। আমার স্বামীর বুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা তৌফিক দান করো আল্লাহ। তোমার এতিম গুনাহগার বান্দি এই ফরিয়াদ দেখে তোমার দরবার থেকে হাত নামাচ্ছে আল্লাহ। আমিন। এদিকে দরজার ওপাশ থেকে কথার মনোযোগ শুনে নিজের অজান্তেই চোখে পানি এসে গেল। পিছনে তাকিয়ে দেখি সাথী। তুমি এখানে, আর আমি সারা বাড়ি তোমাকে খুঁজতেছি। এই, তুমি কাঁদছো কেন? কথাটা বলে সাথী কান্না করে দিয়ে বলল, কখনো আমায় ছেড়ে যাবে না তো? আমি খুব ভয়ানক একটা স্বপ্ন দেখলাম তোমায় নিয়ে। তুমি আমাকে যদি ছেড়ে দাও তাহলে ফল কাটা ছুরি নিয়ে বলো, এটা আমি আমার গলায় চালিয়ে দেব। তুমি আমাকে ছেড়ে যাওয়ার আগে আমাকে খুন করে আমার লাশের উপর দিয়ে যাবে। এদিকে সাথী আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি অনিচ্ছা সত্ত্বেও সাথীকে বাহু ধরে আবদ্ধ করে নিলাম। সাথী কান্না করতে করতে শার্টটা ভিজিয়ে ফেলেছে। সাথীকে ছাড়িয়ে বললাম, ভয় পেও না, তোমাকে ছেড়ে কোথাও যাব না। তাহলে আমার মাথা ছুঁয়ে প্রমিস করো আমাকে ছেড়ে যাবে না। আমার হাতটা কাঁপছে, আমার চোখে বারবার পিচ্চিটার মায়াবী চেহারা ভেসে উঠতেছে। চোখ দিয়ে নিজের অজান্তেই পানি আসতে লাগলো। কী করব কিছুই বুঝে উঠতে পারছি না। জীবনটা এমন কেন? কখনো 1000 বছর বেঁচে থাকার ইচ্ছা জাগায়, আবার কখনো বা এক মুহূর্ত বাঁচার জন্যও নয়। এই রাজ, তুমি আমার মাথায় ছুঁয়ে প্রমিস করবে না? কখনো আমি ছেড়ে যাবে না? প্লিজ প্রমিস করো। তোমাকে হারালে সত্যি আমি যে বাঁচবো না, মরে যাবো সত্যি। প্লিজ প্রমিস করো, নয়তো ছুরিটা গলায় চালিয়ে দিব কিন্তু আমি। প্লিজ, তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার জীবনের একটা অংশ। এই যে তোমার মাথা ছুঁয়ে প্রমিস করছি, কখনো কোনোদিনও তোমায় ছেড়ে যাব না। তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার জীবনের একটি অংশ। প্লিজ মরার কথা বলবে না আর। আমি কাকে নিয়ে বাঁচবো বলো? আচ্ছা রাজ, তোমাকে একটা কথা বলি, রাগ করবে না তো? কি বলবে বলো? আমাকে একটা পাপ্পি দিবে? আচ্ছা কাছে এসো। কাছে আসার কথা শুনে সাথী এতটা কাছে এসে পড়লো, সাথীর নিঃশ্বাস আমার মুখে পড়তেছে। আমার ইচ্ছে করতেছে না, তবুও নিজের অজান্তেই সাথী কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। এদিকে সাথী আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর আর কিছু মনে নেই, তবে কি যেন দরজাটা চাপিয়ে দিল।
হঠাৎ বিছানাটা কাঁপতেছে, চোখ খুলতে দেখি ফোন এসেছে। ফোন স্ক্রিনের দিকে তাকাতেই দেখি হিটলারটা ফোন। আমি ভয়ে ভয়ে ফোনটা তুলতে ওপাশ থেকে বলতে লাগলো, কখন থেকে ফোন দিচ্ছি, ফোন ধরার কোনো নাম নেই। কয়টা বাজে, এখনো ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি এসে গেট খুলে দিয়ে যা। কাম ছাড়ছে, সাথী এখনো আমার বুকে শুয়ে আছে। এত সকালে বাসার সাথীকে দেখলে আমাকে কুরবানি করবে। মাথা কাজ করতেছে না। এই সাথী, আর কত ঘুমাবে? এবার তো উঠো। হুম, বাবু আর একটু ঘুমো। উঠবা তুমি? তাড়াতাড়ি উঠো। সাথী চোখ কুচলিয়ে কুচলিয়ে উঠে বলল। কি হয়েছে? আমি বললাম, বাবা এসেছে বাইরে, দাঁড়িয়ে আছে, কুরবানি করবে আছে আমাদের। এখন কি হবে? যা হবার হবে। বুক থেকে তো সরো, শাড়িটা পরে নাও। শাড়িটা ঠিক করে রুমের বাইরে এলো। আমি ভয়ে ভয়ে বাসার গেটটা খুলতেই বাবা বলল, গেট খুলতে এত সময় লাগে? আর ওই মেয়ে এখানে কেন? কেন এসেছে এত সকালে? আমি কি বলবো ভেবে পাচ্ছি না, খুব ভয় হচ্ছে। হঠাৎ কথা বলতে লাগলো, বাবা, সাথী আমার বান্ধবী, এদিক দিয়ে যাচ্ছিল আর আমাকে ফোন দিলে আমি আসতে বলি। বাসায় আসার পর দেখি রাজার সাথে পূর্ব পরিচিত। সাথী, তুমি কিছু মনে করো না, রাজের বাবা এমনই, সব কিছু সন্দেহের চোখে দেখে। আন্টি, আমি কিছু মনে করিনি। আমার আজ তারা আছে। এখন তাহলে উঠি, অন্যদিন আবার আসবো। সাথে চলে গেলে কথাকে ছোট্ট করে একটা ধন্যবাদ দিলাম। কথা করুণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। কথার কলেজে ক্লাস শুরু হয়েছে। কথাকে বাবা কলেজে দিয়ে আসতে বলল। বাবার কথা মতো কথাকে কলেজে নিয়ে যাওয়ার জন্য বের হলে সাথে ফোন দেয় এবং বলে কথাকে গাড়িতে করে যেন পাঠায় দেয়। সাথে কথা মতো তাই করলাম। দুপুরে বসে আছি, হঠাৎ কথার নাম্বার থেকে ফোন আসলো। আমি ফোনটা ধরতে ওপাশ থেকে অপরিচিত কণ্ঠে কেউ একজন বলল, ফোনটা যার তিনি দুর্ঘটনায় মারা গেছেন, লাস্ট ডায়ালে আপনার নাম্বারটা ছিল। প্লিজ, মেয়েটি যদি আপনার পরিচিত হয়ে থাকে তাহলে শেরপুর সরকারি হসপিটালে আসুন। কথাটা শুনে কিছুক্ষণের জন্য পাথর হয়ে গেছিলাম। কি থেকে কি হয়ে গেল? হসপিটালে গিয়ে দেখি মাথাটা থেতলে গেছে, নাক দিয়ে রক্ত বের হয়ে আছে, মুখটা অনেক মায়াবী লাগছে। আজ কেন জানি বুকটা ফেটে কান্না আসছে। আজ তো আমার সুখের দিন, আমার পথের কাঁটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তবে কেন এত কষ্ট হচ্ছে? মনে হচ্ছে প্রাণটা দেহ থেকে বের হয়ে যাচ্ছে। হে আল্লাহ, ভালোবাসা পাওয়ার জন্য নিজের স্ত্রীকেও খুন করে ফেললাম। কিছুক্ষণ পর বাবা মা আসলো, তারাও কাছে। বাবা সবচেয়ে বেশি কাছে। আজ কথার দাফন, কথা লাশটা কাঁধে নিয়েছি। মনে হচ্ছে কলিজাতে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। দূরে সাথীকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সাথীও আজ কাঁদছে। আকাশ বাতাস হয়তো কাঁদছে আজ। আকাশ বাতাস আজ মনে হয় কাঁদছে। কথাকে দাফন করে আসলাম। সাথী আমাকে নির্জনে ডেকে নিয়ে অনেক কান্না করলো, ক্ষমাও চাইলো। সরাসরি আমার পায়ে পড়ে বলতে লাগলো, রাজ, আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে হত্যা করে ফেললাম। আমি সাথীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, তুমি অন্যায় করনি। যদিও বা করে থাকো, সব তোমার ভালোবাসা পাওয়ার জন্য করেছো। সাথী চলে গেল। কথা ছায়া মনে হয় প্রতিনিয়ত আমার পাশেই ঘুরে। কেমন যেন উদাসীন লাগে। আজকে ভাবলাম সাথীর কাছে যাই। এইভাবে আর পারছি না। আজ রাতটা সাথীর সাথে থাকবো। সাথীকে ফোন দিয়ে না পেয়ে বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি দরজাটা খোলা। আমি সরাসরি সাথীর রুমে চলে গেলাম। সাথী রুমের কাছে যেতেই দরজার ভেতর থেকে পুরুষ কোটের আওয়াজ শুনলাম। আমি ভেতরে কি হচ্ছে তা দেখার জন্য জানালা পর্দা সরিয়ে রুমের ভিতরে তাকাতেই চমকে উঠলাম। সাথী আর তার ভাই পরকীয়ায় ব্যস্ত। হঠাৎ সাথী যা বললো তা শোনার জন্য একেবারে অপ্রস্তুত ছিলাম। বাবু, কতদিন ধরে আদর করো না, প্লিজ আর একটু কাছে এসো। আমার বাবুটা কি হট। ইস, আমার বুঝে লজ্জা করে না? ও মা, তাই বুঝি? কোথায় লজ্জা করে? কথাটা বলে কিস করতে লাগলো আর বলতে লাগলো বাসর রাতে কে আগে জড়ায় ধরেছিল। আর আমরা তো স্বামী স্ত্রীর মাঝে কিসের লজ্জা? পৃথিবীর সবাই জানে আমরা ভাই বোন, তবে আমরা দুজন ছাড়া। কথাটা বলে সাথীর ঠোঁজোড়ার সাথে সজীবের ঠোঁজোড়া মিলিয়ে দিল। এইসব দৃশ্য দেখে আমার পায়ের তলা মাটি সরে যাচ্ছে, চোখ দিয়ে অজোরে পানি ঝরছে। যার জন্য আমার নিষ্পাপ বউকে হারালাম। মন চাইছে কালনাগিনীকে খুন করি। কথার মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। ওগো শুনছো, আমাদের প্ল্যান সাকসেসফুল হওয়ার পথে। আমাদের পথের কাটা কথাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছি। মেয়েটার আজকে অনেক ভালোবাসতো, কিন্তু আমার অভিনয়ের কাছে সব ভালোবাসা চাপা পড়ে গেছে। আমার বউটা অভিনয়ে অ্যাওয়ার্ড পাবে। তুমি একদম পারফেক্ট অভিনয় করেছো। সবচেয়ে রেলগাড়ির নিচে চাপা পড়ে মরার প্ল্যানের সাথে সাথে অভিনয়টা একদম সুপারহিট হয়েছিল। দেখতে হবে না বউটাকার? এখন শেষ একটা কাজ হচ্ছে, আমার জন্য পাগল রাজকে বিয়ে করে কৌশলে তার সমস্ত সম্পত্তি লিখে নিয়ে আমার বাবুটাকে নিয়ে আমেরিকা চলে যাওয়া। আর তাই এই মাসেই পূরণ হবে।
কথাগুলো শুনে বুকের ভেতরে ছিনচিনে ব্যথা করছে। মন চাচ্ছে দুইটাকে খুন করি, এদের জন্য আমার স্ত্রী কথা পড়ে পারে, কিন্তু না, এদের এইভাবে মারলে ফেসে যাব। তাই কৌশলে আমার স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে হবে। আজ বাইক চালাচ্ছি আর কথার কথা ভাবছি, মনে হচ্ছে কথা আমার পাশে বসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। চোখ দিয়ে নিজের অজান্তেই পানি আসছে। বাড়িতে এসে বাবাকে জড়িয়ে ধরে ছোট বাচ্চার মতো কান্না করে দিলাম। খুব কষ্ট হচ্ছে। বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহর উপর ভরসা রাখ, তিনি সব কিছু ঠিক করে দিবেন। রুমে এসে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করতে পিচ্ছিটাকে দেখতে পাই। খাইতে গেলে মনে হয় খেয়ে যেন বলে, তুমি খাবে না? তুমি না খেলে আমিও খাবো না। পারছি না আর এভাবে থাকতে। হঠাৎ ক্রিং ক্রিং করে ফোনটা বাজছে। ফোনের দিকে চেয়ে দেখি কাল লাগিনি ফোন দিয়েছে। অনিচ্ছা থাকা সত্ত্বেও ফোনটা ধরলাম। আমার বাবুটা কেমন আছে? আমার বাবুটাকে বড্ড বেশি মিস করছি। বাবুটা কি একটু আমার সাথে দেখা করবে কি পার্কে? আমার যে মুখটা চিনচিনে ব্যথা করছে। এতগুলো আর অল্প দিন পরই আমার বাবুটাকে আপন করে পাবো। প্লিজ এসে পড়ো পার্কে। আমি কাল লাগিনি ফোনটা কেটে পার্কে চলে গেলাম। পার্কে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি। নীল শাড়ি পরেছে, নোংরা শরীরটা ঢেকে রেখেছে নীল পোশাকের আড়ালে। যদি কেউ নোংরা মনে কার্যকলাপ দেখতে পারতো, মনে হয় কেউ থুতো পর্যন্ত দিত না এই শরীরে। কি হলো বাবু, তোমার পছন্দের শাড়ি পরেছি, কেমন লাগছে বললে না তো আমার? কি বলবো? আচ্ছা বাতো, আমাদের পথের কাটা তো নেই, চলো না আজ বিয়ে করে নি। তোমাকে ছাড়া রাত করতেও যে আমার নির্ঘুম কাটে। তুমি যে আমার স্পন্দন। খুব ইচ্ছে তোমাকে আপন করে নাও। আল্লাহ আমার সেই ইচ্ছা পূরণ করবে না? আমি যে তোমার নিজের থেকেও বেশি ভালোবাসি। কথাটা বলার সাথে সাথে ঠাস ঠাস করে চর বসিয়ে দিলাম। আর সহ্য হচ্ছে না। হেই, তুই আমাকে ভালোবাসিস? তাহলে সজীবকে? কি বলছো এসব? সজীব তো আমার ভাইয়া। যে কেউ দেখে কাল লাগিনি মায়ে পড়ে যাবে, কিন্তু আমি নয়। ছি, তোর লজ্জা করে না নিজের স্বামীকে ভাই বলতে, স্বামীকে ভাই বানাতে? আমি সেদিন তোর বাসায় গিয়ে সব দেখেছি আর সব শুনেওছি। তোদের দুজনকে আমি নিজের হাতে খুন করে আমার ফুলের মতো নিষ্পাপ স্ত্রী হত্যার প্রতিশোধ নেব। তার আগে দেখো ভিডিওটা। যদি সাথীকে বিয়ে না করিস, বলবো সাথীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সর্বনাশ করেছিস। আর সাথী অন্তঃসত্ত্বা, তাই বুঝে নে কি করবি তুই। পেছন দিকে তাকাতেই দেখি সজীব মোবাইল ফোনে সাথী আর আমার হোটেল রুমের ভিডিও এবং বাসার ভিডিও তুলে রাখছে। এইসব দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেললাম। বাবু, খুব রাগ করছো? এমন হাজারো ভিডিও আছে। বাবু রাগ করে না। আগামী সপ্তাহে আমাদের বিয়ে। তুমি কাজে অফিসে এসো, নয়তো থানাতে পাঠাবো বাসর করতে। আমি আর কিছু বলতে পারলাম না। এসব আমার পাপের ফল। বাসায় এসে কথা ছবিটা বকে নিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা টেলিভিশন অন করতেই যা দেখলাম তা দেখার জন্য মোটো প্রস্তুত ছিলাম না। কারণ খবরে দেখলাম কাল রোড অ্যাক্সিডেন্ট করে সজীবার সাথে দুজনে মারা গিয়েছে। মনে মনে ভাবলাম, আল্লাহর বিচার সবচেয়ে বড় বিচার, যার হাত থেকে কারোই রেহাই নেই। পরের দিন কথার পছন্দে নীল শার্টটা বের করতেই আলমারি খুলে একটা ডায়েরি পেলাম। ডায়েরিটা হাতে নিয়েই বুঝতে পারলাম এটা কথার লেখা ডায়েরি। না পড়া সেই ডায়েরিটা প্রথম পাতা উল্টাতেই নীল কালিতে লেখা, কাল আমার বাসরাত ছিল। বাসরাত সব নারীর জীবনে শ্রেষ্ঠ রাত থাকে, কিন্তু আমি বাসরাতে স্বামীর হাতের স্পর্শে ঠোঁটে রক্ত ঝরিয়েছি। মা বাবাকে হারিয়ে ভেবেছিলাম স্বামীর পায়ের নিচেই বাকি জীবনটা কাটিয়ে দিব, কিন্তু আল্লাহ যার কপালে সুখ রাখেন সে কিভাবে সুখী হবে। প্রতিদিন মাঝরাতে সবাই যখন ঘুমিয়ে থাকতো, একা ঘুম থেকে উঠে পড়তাম। আল্লাহর কাছে মাঝরাতে স্বামীকে চেয়ে কান্না করতাম। যেদিন আমার স্বামীর সাথে প্রথম মিলন হলো, সেদিন সব কষ্ট ভুলে গিয়েছিলাম। মনে মনে আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানিয়েছিলাম আমার বরকে আমার করে দিয়েছে। কিন্তু পরের দিন যখন জন্ম নিয়ন্ত্রণ পিল নিয়ে এসে খেতে বলে, মুহূর্তে পৃথিবীটা উলট পালট হয়ে যায়। বাধ্য করে আমাকে জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়ায়। আল্লাহর কাছে কত কেঁদেছি। সন্তানটাকে গর্ভধারণ করার জন্য খুব কষ্ট হতো, বুকের ভেতরটা ফেটে কান্না আসতো যখন দেখলাম আমার স্বামীর সাথী নামে মেয়েটার সাথে অবৈধ কাজ করে। নিজে যখন তাদের কুকর্ম ঢেকে রাখার জন্য দরজা টেনে দেয়। বাবাকে বলি যে সাথী আমার ফ্রেন্ড। নিজের স্বামীকে বাঁচাতে নিজের ভালোবাসা অধিকারের বিসর্জন দিয়েছি। সবচেয়ে কষ্ট লেগেছে সেদিন, যেদিন শুনেছি আমাকে মারার জন্য আমার স্বামী আর সাথে প্ল্যান করেছে। সব জেনেও মনকে এ বলে সান্ত্বনা দিয়েছি যে রাজ যদি আমার জীবনের বিনিময়ে সুখী হয় তাহলেই আমি সার্থক। ডায়েরিটা পড়ে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। পিছন দিকে তাকাতে দেখি কথা কান্না করছে। এই কথা কাঁদো কেন? তোমাকে কষ্ট দিয়েছি, তার ফল তো আমি ভোগ করছি।
এই রাজ, কি হয়েছে? কার সাথে কথা বলছিস? মা কথা বলো না, কথা কান্না করছে। ওকে আমি না খুব কষ্ট দিয়েছি মা। মা বাবা আমাকে নিয়ে হসপিটালে গেল, এখন আর আমার কোনো চিন্তা নেই, কথাকে সাথে নিয়ে ঘুমাই। শালা পড়ালেখা করে পাগল হয়েছে, আবার আমাকে পাগল বলে, কত বড় সাহস! আরেকবার যখন পাগল বলছে তখন গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। আমাকে জোর করে একটা রুমে আটকে রেখেছে। রুমে শুধু আমি আর কথা। নার্সকে জিজ্ঞেস করলাম আমি এখন কোথায়। নার্স বলল, আপনি এখন পাবনে আছেন আপনার বউ কথার সাথে। কথাটা বলে একটা কিসে যেন ইঞ্জেকশন দিয়ে দিল। ঘুম থেকে উঠে দেখি কথা আমার দিকে চেয়ে চেয়ে হাসছে। বাবা মা আসে। বাবাকে বললাম, বাবা আমাকে এখান থেকে নিয়ে চলো না, আমার এখানে থাকতে ভালো লাগে না, তোমাদের সাথে নিয়ে চলো না, সাথে তোমাদের বৌমা কথাকেও নিয়ে চলো। ও বাবা কাঁদছো কেন, আমাকে এখান থেকে নিয়ে যাবে না? জানো বাবা, এখানে না কেউ আমার সাথে কথা বলে না, শুধু কথা ছাড়া। বাবা আমাকে নিয়ে চলো না, আমি থাকবো না। কথাগুলো বলে কাঁদতে লাগলাম। বাবা মাকে নিয়ে চলে গেল। তারপর নার্স এসে একটা ইঞ্জেকশন দিয়ে গেল। তারপর আর কিছু মনে নেই, সবসময় কথার সাথে কথা বলতাম। এদিকে আজ মা বাবা আমাকে নিতে আসে, এখন কথা আর আমার সাথে কথা বলে না। আমি জানি কথা মারা গেছে। মা বাবা আমাকে বাসায় নিয়ে আসলো। রাজ বাবা, তুমি 5 বছর পাগল হয়ে পাবনা মানসিক হসপিটালে ছিলে। এই 2 বছরে অনেক পরিবর্তন হয়ে গেছো। আমরা আজ নিঃস্ব, ব্যবসাতে ক্ষতি হয়েছে, ব্যাংকের লোকদের ঋণ পরিশোধ করতে বাড়িটাও বিক্রি করে দিছি। এখন এই বাসাতে ভাড়া আছি। বাবা কথাগুলো শুনে নিজের অজান্তে চোখের কোণে পানি চলে আসলো। আমার বাবা এই বয়সে অফিসে কাজ করে। মনে মনে ভাবলাম আমার কোনো না কোনো জব করতে হবে। যেই বাবা সেই কাজ। কয়েকটা জায়গায় আবেদন করলাম, সাথে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে শিক্ষকতা করার জন্য আবেদন করলাম। সপ্তাহখানেক পর নোটিশ আসলো, সেই প্রতিষ্ঠানে আমাকে জয়েন করতে বলেছে। দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু প্রতি রাতেই কথা স্মৃতিগুলো আমাকে ঘুমাতে দেয় না। কথা সেই দুষ্টুমিগুলো আজও আমাকে কাঁদায়। প্রতি রাতে কথা ছবি বুকে নিয়ে ঘুমাই, খুব কষ্ট হয়। মাঝরাতে মনে যেতে শুধু একটা কথাই বলি, আল্লাহ আমার স্ত্রীটাকে ভালো রেখো। এদিকে স্কুলে একটা বাচ্চাকে দেখে খুব অবাক হয়ে গেলাম। কি সুন্দর করে হাসে, ঠিক কথার মতো। কি মায়াবী চাহনি, মনে হচ্ছে কথার প্রতিচ্ছবি তার মাঝে দেখতে পাচ্ছি। আমি মেয়েটাকে ডাক দিয়ে বললাম, তোমার নামটা কি মামনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উত্তরটা দিয়ে মনে মনে ভাবতে লাগলাম, এতটুকু একটা বাচ্চা মেয়ে হাই হ্যালো না বলেই সালাম দিল। আপনি কি জানেন না, কারোর সাথে কথা বলতে হলে প্রথমে সালাম দিয়ে কথা শুরু করতে হয়? আমার নাম তানজিনা কারিম রাইসা। নামটা শুনে বুকটা কেঁপে উঠল। আপনি আমাদের নতুন টিচার। হ্যাঁ মামনি, আমি তোমাদের নতুন টিচার। এই নাও চকলেট, আমরা আজ থেকে ফ্রেন্ড, কেমন? ফ্রেন্ডস। তুমি আমার চকলেট নিলে আমাকে পাপ্পি দেবে না? তুমি এত কিপটা কেন? তোমার সাথে আরে কান ধরো, কান না ধরে বলবে রাজকন্যার সাথে আর কোনোদিন অপরাধ করব না। তুমি জানো না রাইসা নামের মেয়ের অর্থ রানী? আমি না তোমার টিচার, টিচারকে কি কান ধরতে বলা লাগে? ঈশান না সাই, তুমি এখন আমার বন্ধু। কিছুক্ষণ আগে চকলেট দিয়ে বন্ধু বানিয়েছি, তোমার টিচারকে ক্লাসে দেখাবে। এখন কান ধরো, নইলে ফাইন ধরবো। আমি কি বলবো ভেবে পাচ্ছি না, খুব হাসি পাচ্ছে। মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখি রাগে লুক নিয়ে তাকিয়ে আছে। কি হলো, আমার কথা বোঝোনি? বন্ধু হলে কেন? বন্ধু হয়েছো যেহেতু কান ধরে বলো, আর এমন অপরাধ হবে না। যদি কান ধরো যদি কান না ধরো তাহলে দাঁত পড়ে যাবে, আর দাঁত পড়ে গেলে বিয়ে হবে না। রাইসার কথা শুনে কান ধরে বললাম, আমার ভুল হয়ে গেছে, আর এমন ভুল কখনো হবে না। মেয়েটাকে টান দিয়ে কোলে নিয়ে গালে মুখে চুমু দিয়ে বললাম, মামুনি এখন হয়েছে? বেশ হয়েছে, তুমি সত্যি অনেক ভালো। হঠাৎ পাশ থেকে 10 বছরের মতো একটা মেয়ে এসে বললো, রাইসার আব্বু আসছে, চলো। দাঁড়িয়ে আছে। ও আপু, তুমি আমার ফ্রেন্ডের সাথে পরিচিত হয়ে নাও। এই যে স্যার, এটা আমার আপু ঋষি। ঋষি আপু, আমার স্যারকে সালাম দাও। আসসালামু আলাইকুম, আমি রিচি। স্যার আজকে আসি? হঠাৎ দেখি একটা ভদ্রলোক এসে রাইসাকে কোলে নিল। রাইসা বাবাই বাবাই বলে লোকটাকে ছড়িয়ে ধরলো।
লোকটা রাইসা আর রিচিকে নিয়ে গাড়িতে করে চলে গেল। মনে মনে ভাবলাম, আর যদি কথা বেঁচে থাকতো তাহলে আমার সন্তানটা ঠিক এতটুকুই বড় হতো। নিজের অজান্তেই চোখের পাতাটা ভিজে উঠল। কথা চাঁদমুখটা ভেসে উঠছে স্মৃতিপটে। এদিকে বাসায় এসে দেখি বাবা অসুস্থ। বাবাকে নিয়ে হসপিটালে গেলাম। ডাক্তারের রুমে গিয়ে সেই লোকটাকে দেখলাম কেমন যেন বিচলিত ভঙ্গিতে বসে আছে। ডাক্তার লোকটিকে বলল। এদিকে আমি একজন ডাক্তারকে নিয়ে বাবাকে দেখালাম। ডাক্তার বলল তেমন কিছু না, প্রেশারটা একটু বেড়েছে। বাবা বেড থেকে বের হয়ে পাশের বেডের দিকে তাকাতেই বুকটা কেমন যেন হু হু করে কেঁদে উঠল। কি মায়াবী মুখটা, কেমন যেন অন্ধকারে ঢাকা পড়ে গেছে। মুখের অক্সিজেন মাস্ক লাগানো, মনে হচ্ছে আমার নিজের আপন কেউ। কেন এতটা কষ্ট হচ্ছে মেয়েটাকে দেখে, বুকের ভেতর চিচিনে ব্যথা করছে। ডাক্তারের রুমে গিয়ে বললাম, মেয়েটার কি হয়েছে? পাশ থেকে লোকটি বলল, কাল স্কুল থেকে আসার সময় গাড়ির দুর্ঘটনা হয়, প্রচুর ব্লাড যায়, মাথায় অনেক আঘাত পেয়েছে। তার মা মেয়ের খবর শুনে অজ্ঞান হয়ে পড়ে আছে। মেয়েটার যদি কিছু হয়ে যায় তার মা বাঁচবে না। যদি এখন রক্ত না পাওয়া যায় আল্লাহ যে কি করবেন। কথাটা বলে কেঁদে দিল। এদিকে একটা নার্স এসে বলল, স্যার, ঢাকার আশেপাশে প্রায় সব ব্লাড ব্যাংকে খবর নিয়েছি, কিন্তু কোথাও রক্ত পাওয়া গেল না। এদিকে পেশেন্টের অবস্থাও ভালো না, জানি না কি হবে। নার্সের কথা শুনে রফিক সাহেব কেঁদে দিলেন। আমার কেন জানি কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছে। আমি ডাক্তার সাহেবকে বললাম, ডাক্তার সাহেব আমি রক্ত দেব, আমার রক্তের গ্রুপও ও নেগেটিভ। ডাক্তার তাড়াহুড়া করে আমাকে নিয়ে শুয়ে দিলেন। 2 ব্যাগ রক্ত নিয়ে রাইসাকে দিল। আমি কিছুক্ষণ শুয়ে থেকে বাবার কাছে চলে আসলাম। পরের দিন বাবাকে নিয়ে বাসায় ফিরি। হসপিটাল থেকে আসার সময় রাইসার পিঠের দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে রাইসাকে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে এইটাই রাইসার মা, কিন্তু মানুষটাকে খুব পরিচিত লাগছে। এক ধ্যানে তাকিয়ে আছে মেয়েটার দিকে। কিরে রাজ, বাসায় যাবি না? এইভাবে দাঁড়িয়ে পড়লি যে? বাবার কথা শুনে খানিকটা চমকে বললাম, চলো বাবা। বাবাকে নিয়ে বাসায় আসার পর বিছানায় গা এলিয়ে দিই। পরের দিন হঠাৎ কে যেন দরজাটা নক করছে। আমি দরজাটা খুলতে আমার মাথাটা ঘুরতে লাগলো, পা দুটো কাঁপছে। কথা, তুমি বেঁচে আছো? হ্যাঁ, বেঁচে আছি। তুমি কিভাবে ভেবেছিলে আমি মরে গেছি? যাকে আল্লাহ বাঁচায় তাকে কেউ ক্ষতি করতে পারে না। কিন্তু আমি যে স্পষ্ট দেখেছি সেটা তুমি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছো। তুমি ভুল দেখেছো। তুমি জানো না এই পৃথিবীতে একজন মানুষের নেই আরো 7 জন মানুষ রয়েছে। আচ্ছা বাদ দাও, এই নাও আমার বিয়ের কার্ড। তুমি কিন্তু আসবেই, আঙ্কেল আন্টির সাথে জান্নাতকেও নিয়ে আসবে। কথা, আমি তোমাকে অনেক ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ কথা, আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ছাড়া আমি সত্যি বাঁচবো না। প্লিজ ছেড়ে যেও না আমায়, প্লিজ। আমার বুক থেকে তোমাকে আর কেউ কেড়ে নিতে পারবে না। কান্না করে দিয়ে কথাগুলো বললাম। চোখ থেকে টুপটাপ করে পানি পড়ছে। নিজের অজান্তেই কথার হাতটা ধরে ফেললাম। ঠাস ঠাস করে কথা আমার গালে চড় বসিয়ে দিল। হঠাৎ কি যেন পড়ার শব্দে ঘুম ভেঙে যায়। ফ্লোরের দিকে চেয়ে দেখি বুক থেকে কথা ছবিটা পড়ে গিয়েছে। গলাটা শুকিয়ে গেছে। টেবিল থেকে 1 গ্লাস পানি খেয়ে এসে বিছানায় ধপ করে বসে পড়লাম। আমি বুঝতে পারলাম আমি কথাকে নিয়ে বাজে স্বপ্ন দেখেছি। কথার বুকটা বারবার ভেসে উঠছে। কয়েকদিন পর স্কুলে গিয়ে দেখি রফিক সাহেব বসে আছে। আপনাকে আজকে আমাদের বাড়িতে দাওয়াত, সন্ধ্যায় আসবেন। আজ আমাদের রাইসার 5ম জন্মবার্ষিকী। রফিক সাহেব কথাটা বলে ঠিকানা দিয়ে চলে গেল। এদিকে সন্ধ্যায় ঠিকানা দেওয়া বাসায় গিয়ে নক দিলাম। একটা কাজের মেয়ে দরজা খুলে দিল। বাসাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। রাইসা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। খুব সুন্দর লাগছে। মেয়েটাকে কোলে নিয়ে গালে মুখে চুমু দিয়ে জড়িয়ে নিলাম। অজানা এক প্রশান্তি মনে হচ্ছে ছুঁয়ে গেল। বাড়িতে প্রায় আমাদের স্কুলের টিচারদের দাওয়াত করা হয়েছে। হঠাৎ সিঁড়ি দিয়ে কাউকে নামতে দেখে থমকে গেলাম। নীল রঙের চশমাটা খুলে মুছে আবার চোখে পড়লাম। বুকের স্পন্দনটা বেড়ে যাচ্ছে। কারণ এ তো আর অন্য কেউ না, এ তো কথা। এটা কিভাবে সম্ভব? যাকে নিজ হাতে দাফন করেছি, যার চাঁদমুখখানা এখনো ভেসে ওঠে, কিন্তু কথা আবার বেঁচে আছে। কথা দিকে তাকিয়ে পলক ফেলতে পারছি না। নিজের অজান্তেই কথা নামটা ধরে ডাকতে গিয়েও গলাটা কেমন যেন ধরে এলো। অন্যদিকে পাশ থেকে কি যেন বলে উঠল, তোমার সাজতে এত সময় লাগে কেন? সবাই তোমার জন্য অপেক্ষা করে আছি। আমি কিছু ভাবতে পারছি না। এদিকে রফিক সাহেব কথার হাত ধরে নামাচ্ছেন। কথার সাথে কয়েকবার চোখাচোখি হয়েছে, কিন্তু কোনো কথা হয়নি। এদিকে রাইসার জন্মদিনে কেক কাটার পর কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম। পিছনে তাকাতেই দেখি কথা। আসসালামু আলাইকুম, আমি তানিয়া রেজওয়ান রফিক। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো। আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনি আমাদের কলিজার টুকরাকে রক্ত দিয়ে বাঁচিয়েছেন। রায়সার আব্বুর কাছে আপনার কথা শুনেছি। আপনি কি বিয়ে করেছেন? একদিন ম্যাডামকে নিয়ে বেড়াতে আসবেন।
আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। এটা আমার কথা নয়, কিন্তু মনে হচ্ছে এটা আমার ভালোবাসার মানুষ, আমার স্ত্রী। কিছু ভাবতে পারছি না, বুকটা ফেটে যাচ্ছে। আসার সময় বাড়ির গেট পর্যন্ত রাইসার তার মা এগিয়ে দিয়ে গেল। বাসায় এসে কথার স্মৃতিগুলো ভাবতে লাগলাম। আমি জানি এটা কথা নয়, কিন্তু কেন যেন বারবার আমার মন বলছে এটাই কথা, এটাই আমার পিচ্চি বউ কথা। এখন প্রায় তাদের বাসার নিচে গিয়ে দাঁড়িয়ে থাকি। প্রতিদিন কোথায় যেন যায় তানিয়া, যাকে আমার মন বলে এটা তানিয়া নয়, এটা কথা। পরে খবর নিয়ে জানতে পারি অফিসে যায়, নিজের অফিস আছে। একদিন অফিসে যাওয়ার পথে কথা গাড়িটা আগলে দাঁড়ালাম। গাড়িটা দাঁড় করাতে বললাম, যদি কিছু মনে না করতেন পার্কে গিয়ে বুঝতে পারি আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা চলেন। একটা পার্কে গিয়ে গাড়ি দাঁড় করালো। কিছু বলবেন? আমার যেতে হবে। একটা সত্যি কথা বলবেন? বলেন, কি বলতে চান? আমার মন বলছে তুমি তানিয়া না, তুমি আমার কথা। আমার মন বলছে প্লিজ মিথ্যে বলো না। আপনি কি ঠিক আছেন মিস্টার রাজ? আমি তানিয়া রেজওয়ান রফিক। আপনার কথা কি বলছেন এসব? আপনি এসব কথা বলতে এখানে এসেছেন আমার? ছি, লজ্জা করে না? আমি মিথ্যা বলছি না। এরপর কথার সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বললাম। কি আশ্চর্য! আপনি কি আমাকে নাটকের স্ক্রিপ্ট শোনাচ্ছেন? প্লিজ, আমি জানি তুমি আমার কথা, তুমি আমার সাথে মিথ্যা বলছো। কি আশ্চর্য! আমার বিয়ে হয়েছে, বাচ্চাও আছে দুটো। প্লিজ কথা, তুমি কথা বলো, তুমি মিথ্যে বলছো। আমার মন কখনো মিথ্যা বলে না। কথাটা বলে কথার হাত ধরে ফেললাম। কথার হাতটা ছাড়িয়ে ঠাস ঠাস করে চর বসে বলতে লাগলো। আপনাকে ভালো ভেবেছিলাম, কিন্তু আপনার যে চরিত্র খারাপ তা বোঝার বাকি রইল না। লজ্জা করে না অন্য স্ত্রীর হাত ধরতে? আপনার কি বউ নেই? জানেনই আমার স্বামী আর 2টা মেয়ে আছে। তারপর আমাকে কেন বিরক্ত করেন? নির্ঘাত আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য আজ আপনাকে লোক ডেকে অপমান করলাম না, নইলে আজ আপনাকে পুলিশে দিতাম। ছোট লোক, নারীদের সম্মান করতে শেখেননি, জন্মের দোষ রয়েছে আপনার। কথাটা বলে জিভে কামড় দিল। এদিকে তানিয়া যাকে কথা ভেবে নিজের অজান্তে হাতটা ধরে ফেলেছিলাম, কিন্তু সে তো আমার কথা না। নিজের প্রতি আজ প্রচণ্ড ঘৃণা হচ্ছে। আজ আমার জন্য আমার মা বাবা কথা শুনলো। সরি, আমি ঠিক এমনটি বলতে চাইনি। না ঠিক আছে, বলবেন না কেন? আমি যে হতভাগা, নিজের স্ত্রীকে কত কষ্ট দিয়েছি, এতটা ভালোবাসা সত্ত্বেও দূরে সরিয়ে দিয়েছি। তবে জানেন, এখনও মাঝরাতে তার জন্য কান্না করি। তার ছবিটা বুকে নিয়েই ঘুমাই, তার ডায়েরিটা বুকে নিয়ে প্রতি রাতেই কাঁদি। 5 বছর পাগল হয়ে পাবনায় ছিলাম, জানি না আর কত কষ্ট পাবো। আল্লাহ যেন আমাকে আরও কষ্ট দেন। জানেন, যেদিন আপনাকে দেখেছি না, সেদিন আমার মন বলছে আপনি আমার কথা, আমার কলিজার টুকরার মতো। কিন্তু না, সেটা তো আমারই ভুল। কারো মতো দেখতে বা কথা বলতে পারলেও সে যে আপন কেই বা হবে তা তো কথা নয়। ক্ষমা করে দিবেন, ভালো থাকবেন। এই যে ডায়েরিটা, এখানে সব কিছু লেখা আছে। আবারও বলছি, আপনাকে আমার স্ত্রী ভেবে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। খুব বাজে তো আমি, তাই। আচ্ছা আসি। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আজ আর বাঁচার ইচ্ছা করছে না, বুকটা ফেটে যাচ্ছে। বারবার কথা চাঁদমুখখানা ভেসে উঠছে। এদিকে কখন যে মাঝরাতে এসে পড়েছি আমি নিজেও জানি না। পিছন থেকে কে যেন ডাকছে। পিছন দিকে চেয়ে দেখি তানিয়া হাত দিয়ে ইশারা দিয়ে সরে যেতে বলছে। আমি মুগ্ধ নয়নে তাকিয়ে আছি। এদিকে তানিয়া দৌড়ে আসে। কি সুন্দর লাগছে, মনে হচ্ছে আমার কলিজার টুকরা কথা দৌড়ে আসে আমাকে ভালোবাসার পরম শিহরণে জড়িয়ে দেওয়ার জন্য। হঠাৎ কি যেন ধাক্কা দিয়ে শূন্য উড়িয়ে ফেলে দিল। পাশ দিয়ে একটা বাস চলে গেল। আমি ধাক্কা খেয়ে রাস্তার একপাশে গড়িয়ে পড়লাম। চোখ দুটি রক্তে বন্ধ হয়ে আসছে। নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। অনুভব করতে পারছি কে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়, আর বলছে, ক্ষমা করে দাও আমায়। আমি তোমার কথা, তোমার কিছুই হবে না। আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না। কেউ কি শুনছেন? প্লিজ আমার স্বামীকে বাঁচাও। আল্লাহ, আমার স্বামীকে হেফাজত করো। কে আছো তোমরা? আমার স্বামীকে হসপিটালে নিয়ে যাও। চোখ দুটি বন্ধ হয়ে আসে। শত চেষ্টা করেও চোখ দুটি খুলতে পারছি না। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। কানে ভেসে আসে কথার আহাজারি। বারবার কপালে চুমু খাচ্ছে আর শক্ত করে জড়িয়ে ধরে কাঁদছে। তারপর আর কিছু মনে নেই। অন্যদিকে একদল লোক এসে আমাকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে কথাকে আজ পাগল লাগছে। ফোনটা বের করে আমার বাবার কাছে ফোন দিয়ে কাঁদতে লাগলো। কিরে মা, কাঁদছিস কেন? কথা বলছিস না কেন? বাবা, রাজ অ্যাক্সিডেন্ট করেছে। বাবা, ওকে ছাড়া বাঁচবো না। ওকে বাঁচান বাবা। আমার মেয়েটার কি হবে মা? আপনি প্লিজ সদর হসপিটালে আসেন। কথার মুখে আমার বাবা দুর্ঘটনার কথা শুনে তার পায়ের নিচে মাটি সরে গেল। কই গো রাজের মা, চলো হসপিটালে যেতে হবে, আমাদের রাজ অ্যাক্সিডেন্ট। কথাটা বলতে গিয়ে গলাটা ধরে গেল।
কি হয়েছে আমার বাবার? তোমাকে বলেছিলাম না আমার ছেলেটাকে আর কষ্ট দিও না, কিন্তু তোমরা সবাই মিলে আমার ছেলেটাকে প্রতি রাতে কাঁদিয়েছো। এদিকে হসপিটালে এসে দেখে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে, কথা কাঁদছে। রফিক সাহেবও আসছে, কথাকে বোঝাচ্ছে। কথা মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, ও ও ও- ও কোনো কথা বলছে না। ওকে ছাড়া সত্যি আমি মরে যাব। ওই যে আমার নিঃশ্বাস, আমি বাঁচবো না মা রাজকে ছাড়া। ওকে চিরদিনের জন্য পাওয়ার জন্য কত কিছুই না করেছি। এখনো প্রতি রাতে তার দেওয়া শেষ অবলম্বন রাইসাকে বুকে নিয়ে বেঁচে আছি। হঠাৎ অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে আসতেই কথা দৌড়ে গেল। প্লিজ ডাক্তার বলেন আমার স্বামী কেমন আছে, ওর কিছু হবে না তো? প্লিজ ডক্টর, চুপ করে থাকবেন না। ডাক্তারের চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলল, আমাদের সর্বদা চেষ্টা করেছি, কিন্তু এখন আমাদের কিছুই করার নেই। আল্লাহকে ডাকেন, তিনি যদি ইচ্ছা করেন তাহলে বাঁচাতে পারেন। রোগী ক্রিটিক্যাল অবস্থায় আছে। ডাক্তারের কথা শুনে পায়ে তোলা মাটি সরে গেল। চোখ থেকে টুপটাপ করে পানি ঝরছে। ডাক্তার, আমি কি রাজের সাথে দেখা করতে পারি? যান, তবে কোনো কথা বলবেন না। এদিকে কথা ডাক্তারের কথা মতো আমার কেবিনে ঢুকতেই বুকটা হু হু করে কেঁদে দিল। সারা মুখে ব্যান্ডেজ করা, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। খুব কষ্ট লাগছে কথার কাছে। আমার মায়ের মুখটা বারবার ভেসে উঠছে। কথা কিছু না ভাবতে পেয়ে আমার পা দুটি জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, রাজ প্লিজ আমায় ক্ষমা করে দাও, আমায় ছেড়ে কোথাও যেও না। তোমার পায়ের নিচে থাকতে দিও। তোমার পায়ের নিচে আমার সর্বসুখ। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আমায় ছেড়ে যেও না। তুমি না বলেছ তোমার যদি কখনো মেয়ে হয় নাম রাইসা রাখবে? তুমি জানো না রাইসা তোমার আর আমার মেয়ে? জানো, তোমার মেয়ে জানে তুমি ওর বাবা। তোমাকে কতবার বাবা ডেকে বুকে জড়িয়ে নিতে চেয়েছিল, কিন্তু আমি তোমাকে বাবা বলে ডাকতে দেইনি। তুমি তোমার মেয়েকে বুকে জড়িয়ে নিবে না? ওই আমার জীবন আর আমার বেঁচে থাকার অবলম্বন। তোমাকে ছাড়া যে আমি আমাকে কল্পনাও করতে পারি না। কথাগুলো বলতে বলতে পা দুটো নিয়ে বুকের সাথে জড়িয়ে কাঁদতে লাগলো। সামনের পায়ে চুমো খাচ্ছি কথা। এদিকে পেছন থেকে এইসব নার্স দেখে নিজের অজান্তেই কেঁদে দিয়েছে। বোন, প্লিজ এভাবে কান্না করো না, আল্লাহকে ডাকো, রোগীর ক্ষতি হবে। নার্সের কথা শুনে রাজের পায়া ছেড়ে দিলাম, কলিজাটা ফেটে যাচ্ছে। বাসা থেকে ফোন দিল, রাইসা নাকি কাঁদছে, তাও আমার জন্য। কেউ তার কান্না যেন থামাতেই পারছে না। রাইসা শুনেছে আমি নাকি অ্যাক্সিডেন্ট করেছি। বাবাকে বলে বাসা যাওয়ার জন্য বের হতেই এক লোক বলল, ম্যাডাম, হাসপাতালে আসার সময় আপনার হাতে ডায়েরিটা ছিল। কথা ডায়েরিটা হাতে নিয়ে বাসায় আসতেই, তুমি আমার বাসায় আসবে না? তুমি বাবাইকে কষ্ট দিয়েছো, আমি সব শুনেছি। আঙ্কেলকে যখন ফোনে বলেছো যে বাবাই অ্যাক্সিডেন্ট করেছে, তাও তোমার জন্য তুমি আমাকে বাবা ডাকতে দাওনি। আমার বাবা অনেক ভালো, সেদিন আমার জন্য কান ধরেছিল, আমাকে বুকের সাথে জড়িয়ে ধরেছিল, আমার গালে মুখে পাপ্পি দিয়েছিল। আমি বাবাই ডাকতে চেয়েও বাবাই ডাকতে পারিনি। তুমি ডাকতে নিষেধ করেছিলে বলে ছোটবেলা থেকে বাবাইয়ের ছবি দেখেছি, বলেছো ওটা তোর বাবা। সেদিন বাবাইকে প্রথম দেখলাম, সেদিন তোরে বাবার কোলে গিয়ে বলতে পারিনি বাবাই তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, কিন্তু পারিনি। স্কুলে যখন সব ছেলে মেয়েরা বাবার কোলে চড়ে তাদের বাবা জড়িয়ে ধরে আদর করে, তখন আমি তাদের দিকে চেয়ে থাকি। আমার খুব কষ্ট হতো তখন। রাইসা মামুনি, বাবাই ভালো হয়ে যাবে। মা আমার, তুমি কেঁদো না। তুমি আমার মা ডাকবে না, তুমি আমার কেউ না। তুমি বাবাইকে কষ্ট দিয়েছো, আমার বাবাইকে বাবাই বলে ডাকতে দাওনি। আমি কি করব? রাইসার কথাগুলো শুনে কলিজা ফেটে যাচ্ছে। সত্যি তো, তার বাবা থেকে রাইসাকে আমি দূরে রেখেছি। বারবার রাজের কথা মনে পড়েছে। রফিক ভাইয়া কিছু বলছে না, শুধু বলল, মানুষটাকে বড্ড বেশি কষ্ট দেয়া হয়ে গেছে রে কথা। আমি দরজাটা লাগিয়ে বিছানায় শুয়ে বালিশে মুখটা লাগিয়ে কাঁদতে লাগলাম। হঠাৎ মনে পড়লো রাজ একটা ডায়েরি দিয়ে গেছে। টেবিলের উপর থেকে ডায়েরিটা তুলে বুকে জড়িয়ে নিলাম। ডায়েরিটা খুলতেই চমকে গেলাম।
আমার এই হৃদয়ে লিখিলাম তোমারই নাম। ডায়েরির পরের পাতা উল্টাতেই ওগো হৃদয় রাগিনী, জানি না কিভাবে শুরু করব। আমি যে অনেক বড় অপরাধী, তোমার অবুঝ ভালোবাসাকে অবহেলা করেছি। জানো, যেদিন তোমাকে হারিয়ে ফেলেছি সেদিন বুঝেছি তুমি কতটা জুড়ে ছিলে আমার জীবনে। জানো, প্রতিদিন তোমার জন্য কেঁদেছি। মাঝরাতে উঠে আল্লাহর কাছে চাইতাম যেন তোমাকে আমার করে দেয়। প্রতি রাতে তোমার ছবিটা বুকে নিয়ে ঘুমাতাম, তোমার ছবিটা বুকে নিয়ে কাঁদতাম। জানো, মানুষ মারা গেলে নাকি তারা হয়ে যায়, তাই প্রতি সন্ধ্যায় আকাশে তারাদের সাথে কথা বলতাম যেন আমার হৃদয় রাঙিনীকে তারা যেন কষ্ট না দেয়। রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল তারাকে তুমি মনে করে কাঁদতাম আর বলতাম, অভিমান ভেঙে এসো না আমার কাছে, জড়িয়ে নাও না তোমাতে, আমি যে আর পারছি না তোমার প্রিয় হয়ে। এইসব বলে কাঁদতাম, কিন্তু তুমি এতটাই আমার প্রতি অভিমান করেছিলে যার জন্য আমার সাথে কথা বলো না, শুধু করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকো। সত্যি কি তুমি আমাকে ক্ষমা করবে না? জানো, খুব ইচ্ছা করে তোমাকে এই মরুর বুকেতে ঝরিয়ে নিতে, শান্ত করে আমারই প্রাণ। জানো, আজ একটা বাচ্চা মেয়েকে দেখে তোমার কথা বড্ড বেশি মনে পড়েছে। বাচ্চাটা দেখতে ঠিক তোমারই মতো। আমি এতটাই হতভাগী, নিজের বাচ্চাকে নিজ হাতে নষ্ট করে দিয়েছি। জানো, এখনও সেই রাতের কথা ভুলতে পারি না। তোমাকে দেওয়া প্রতিটা চোরের আঘাত আমার এখনও কলিজাতে গিয়ে লাগে। জানো, পরের দিন যখন বাচ্চাটাকে ব্লাড দিলাম, সেদিন মনে হয়েছে আমার খুব কাছের কাউকে রক্ত দিচ্ছি। বাচ্চাটার জন্মদিনে বাচ্চাকে বুকে জড়িয়ে নিতেই তোমার শরীরে গন্ধ পেলাম, কিন্তু যখনই শীতে তোমার মতোই কাউকে দেখলাম তখন সত্যি ভেবে নিয়েছিলাম আল্লাহ আমার ডাক শুনেছে। আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম, কিন্তু যখন শুনলাম তুমি কথা নাও, আমাকে ছিল না, তখন আমার কলেজেটা ফেটে যাচ্ছিল। যখন রফিক সাহেব এসে তোমার হাতটা ধরলো, আমার তখন মনে হয়েছিল কেউ যেন আমার কলেজাটা ধুমড়ে মুছে ছিঁড়ে যাচ্ছে। জানো, তুমি নেই জেনেই নিজের অজান্তেই পাগলামি করছি, আর বাসায় এসে কেঁদে বুক ভাসিয়েছি। পরের দিন ঠিক করলাম তোমার লেখা ডায়েরিটা তানিয়া আম্মুকে দিয়ে তোমার কাছে চলে আসবো। আমি যে আর পারছি না, মৃত্যুর পথ বেছে নেওয়া ছাড়া আমার যার কোনো উপায়ই নেই। তোমাকে ছাড়া যে এখন আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, কষ্টটা আরও বেশি হয় যখন তোমারই মতো তানিয়া নামক মেয়েটাকে তার স্বামীর হাত ধরে আমার সামনে দিয়ে হেঁটে যায়। জানো, বড্ড বেশি তোমার কথা মনে পড়ে। কি করব, আমি তোমাকে ছাড়া যে বাঁচতে পারছি না। তোমাকে নিয়ে লেখা শেষ অবলম্বনটা তোমাকে মনে করে তানিয়া আপুকে দিয়েই গেলাম। জানো, খুব কষ্ট হচ্ছে লেখাগুলো লিখতে। ডায়েরিটা পড়তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। আজকে কথার একটা মিথ্যার জন্য আমি মৃত্যুর কিনারায়। খুব কষ্ট হচ্ছে কথার, আমার মুখটা বারবার সামনে ভেসে উঠছে, কথা কানে বারবার বাজছে আমার শেষ কথাগুলো। হঠাৎ বাইরে কিছু ভাঙা শব্দ পেল। কথা রুমে এসে দেখে রাইসা কাছে খাবারের প্লেট ফেলে দিয়েছে। মা, রাগ করে না, খেয়ে নাও। আমাকে মা বলবে না, আমাকে বাবার কাছে নিয়ে যাও। আর তুমি আমার বাবাকে কষ্ট দিয়েছো, আমার সাথে কথা বলবে না। প্লিজ রাইসা, মা আমার, তোমার বাবার কিছুই হবে না, প্লিজ কান্না করো না, খেয়ে নাও। আমাকে বাবার কাছে নিয়ে যাও, বাবাকে না দেখে খাবো না। হঠাৎ সবুজকে আসে দেখেই কথা ভাইয়া বলে কেঁদে দিয়ে বলল, ভাইয়া, রাজ বাঁচবে না, রাজকে ছাড়া আমিও যে বাঁচবো না। সবুজ কথাকে বুকে নিয়ে বলল, কান্না করিস না বোন, আল্লাহ তাআলা সব ঠিক করে দিবেন। তো কান্না যে দেখতে পারি না, মা বাবাকে তো ছোটবেলায় হারিয়েছি, তানিয়াটাকেও প্রথম দেখাতেই হারিয়ে ফেলেছি। তোকে খুন করার জন্য সাথী নামের মেয়েটা কন্ট্যাক্ট করেছিল। তোকে খুন করতে এসে তোর গলার লকেট দেখে চিনে ফেলি তুই আমার ছোটবেলার হারিয়ে যাওয়া বোন কথা। কিন্তু সে সময় তানিয়াকে গায়ের নিচে পৃষ্ঠ হতে দেখি, তোর চেহারা তানিয়ার মতোই ছিল। তাই যখন দেখলাম তানিয়া রাস্তার পাশে পড়ে আছে, দৌড়ে বুকে টেনে নিই। সন্ত্রাসী ছিল, মানুষের রক্ত দেখলে হাসি পাইতো, কিন্তু যখন নিজের বোনটার রক্ত আমার শার্ট ভিজে যাচ্ছিল তখন বুঝেছি আপন মানুষের রক্ত শুধু তাদের শরীর থেকে ঝরে না, আপন মানুষটির রক্ত কলিজা থেকেও ঝরে। তোকে আর তানিয়াকে পেয়ে অন্ধকার রাস্তা থেকে সরে আসি। তারপর রাজের বাবার প্ল্যান অনুযায়ী তানিয়াকে কথা বানিয়ে রাজের বাড়িতে পাঠায়। আর রিচি পায় তার মাকে। রিচির বাবা রফিক ভাইয়ার সাথে সব প্ল্যান করি, কিন্তু এই জন্য যে রাজ আজকে মৃত্যুর মুখোমুখি হবে তা জানলে কখনো এতটা মিথ্যার আশ্রয় নিতাম না। হঠাৎ রাইসা ধরে এলো, কথাকে জড়িয়ে ধরে বলল, মম চলো না বাবাইয়ের কাছে যাই, আমার সাথে বাবাই কথা বলবে। তোমাদের সবার সাথে রাগ করে থাকলেও আমার সাথে বাবাই রাগ করে থাকতে পারবে না।
বাবাই জানে আমার সাথে অভিমান করলে তাকে কান ধরে অভ্যাস করতে হবে। কথায় কিছু বলতে দেওয়ার আগে রাইসা কথাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গাড়ি চালাতে বলল। কথা রাইসাকে নিয়ে হসপিটালে আসতেই আমার বাবার সাথে দেখা হয়। মারে, কেমন আছিস? বাবা, আমি সত্যি অনেক বড় অপরাধী হয়ে গেলাম। নিজের স্বামীকে কোনো স্ত্রী এতটা কষ্ট দিত না। বাবা, সত্যি রাজকে ছাড়া বাঁচবো না। অন্যদিকে রাইসা তার রুমে গিয়ে বলতে লাগলো, ও বাবাই, বাবাই কেমন আছো তুমি? কথা বলবে না আমার সাথে বাবাই? জানো বাবাই, তোমাকে মম কষ্ট দিয়েছে বলে মমের সাথে আড়ি দিয়েছি। ঠিক করেছি না বাবাই? বাবাই, তুমি আমাকে বকে নিও না। বাবাই, তুমি আমাকে বকে নেবে না? আমাকে জড়িয়ে ধরে আম্মু ডাকবে না? হঠাৎ একটা নার্স এসে পড়ল। মামুনি, এখানে কথা বলা যাবে না। আপনি চুপ করেন তো, দেখছেন না আমি আমার বাবাইয়ের সাথে কথা বলছি। কথা বলবে না, বাবাই রাগ করবে। ও বাবাই, তুমি জানো মা তোমার জন্য কত কান্না করে? তোমাকে আমি ছোটবেলা থেকেই দেখছি মায়ের সাথে একটি ছবিতে। বাবাই স্কুলে সব মেয়েরা তার বাবাইয়ের সাথে ঘুরে বেড়ায়, তাদের বাবাই চকলেট আইসক্রিম কিনে দেয়। আমি এইসব কিছু চাই না, তুমি কথা বলো বাবাই, তাহলেই হবে। কথা বলছো না কেন? দেখছো না তোমার রাইসা কাঁদছে। প্লিজ বাবাই কথা বলো, আর চুপ করে থেকো না। আমাকে বুকে নাও, তোমার বুকে যেতে খুব খুব ইচ্ছে করছে। ও বাবাই, এত অভিমান কিসের তোমায়? মা কাঁদছে বাবাই। বাবা, মা তোমার জন্য রাতে কান্না করে, তোমাকে আমাকে বুকে নিয়ে তোমার নাম বলে ঘুমের ঘরেও কান্না করে। তুমি দেখো দাদু ভাই কাঁদছে, কথা বলবে না আমার সাথে? আমি কিচ্ছু খাইনি, তুমি খাইয়ে দেবে না আমায়? তুমি তুমি খাইয়ে না দিলে আমি কিন্তু খাবো না। ও বাবা, বাবা কথা বলছো না কেন? আমার খুব কষ্ট হচ্ছে বাবাই, আমার আমার বুকের মাঝে ব্যথা হচ্ছে বাবাই। কথাগুলো বলছে আর কাঁদছে। এদিকে রাইসার কান্না দেখে সবাই কাঁদছে। কথার কাছে মনে হচ্ছে তার কলিজাটা ফেটে যাচ্ছে। কিছুক্ষণ পর আমি কেমন জানি করতে লাগলাম। ডাক্তার এসে দেখতেই আমি কেমন যেন নড়াচড়া বন্ধ করে দিলাম। রুম থেকে বের হয়ে ডাক্তার চোখের পানি ছেড়ে দিয়ে বলল, সরি, আমাদের আর কিছুই করার নেই। আপনারা আল্লাহকে ডাকেন, আল্লাহ যদি তাকে সহায় সুস্থ করে দেন। কথাটা শুনে কথা হসপিটালের ফ্লোরে পড়ে গেল। সবাই কথাকে নিয়ে বেডে শুয়ে দিল। এদিকে সবাই কান্না করছে। রাইসা এসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বাবাই বাবাই বলে ডাকছে। রাইসার কান্না দেখে সবাই কাঁদছে। আমার স্যালাইন নেওয়াটা বন্ধ হয়ে গেছে। হঠাৎ ডাক্তার এসে আমার মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুলে দিল। স্যালাইনটাও খুলে দিয়ে বলল, রাজ আর কোনোদিন ফিরবে না। যা ভেবেছিলাম তাই হলো। কথা ভাবতে পারছে না আমি মারা গেছি। সবাই কান্না করছে। কথা নিস্তব্ধ হয়ে গেছে। রাইসা কাঁদছে আর বলছে, বাবাই কথা বলো বাবাই, কথা বলবে না আমার সাথে? বাবাই, আমি আর বাবাই তুমি আর আমাকে পাপ্পি দিবে না? আমার না খুব কষ্ট হচ্ছে বাবাই। আল্লাহকে পিচ্ছি বলে আমার চোখে পানি দেখে না। ও আল্লাহ, তুমি তো বলেছ ছোট্ট বাচ্চারা নিষ্পাপ হয়, তাদের কোনো পাপ থাকে না, তাদের কথা অগ্রহ করতে পারে না। ও আল্লাহ, দেখো আমি কাঁদছি। তুমি আমার বাবাইকে বলো আমার সাথে কথা বলতে। তুমি কথা বললে বাবাই আর চুপ করে থাকতে পারবে না। দেখো তো বাবাই আমার সাথে অভিমান করছে, আমাকে কোলে না নিয়ে আদর করে না। আমার কষ্ট হয় না বুঝি? বাবাই, ও বাবাই কথা বলো। মা, মা দেখো বাবাই কথা বলছে না। বাবাই বলো না কথা, কথা বলতে বাবাইকে। এদিকে সবাই আমার জানাজা করে খবরে নিয়ে যাচ্ছে। কথা বাকরুদ্ধ হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আমার চলে যাওয়ার দিকে। কলিজাটা ফেটে যাচ্ছে। আজ একটি ভুলের জন্য সারা জীবনের জন্য হারিয়ে গেলাম আমি কথা জীবন থেকে। মম, বাবাইকে কোথায় নিয়ে যায় বলো না মা? বাবাইকে সবে কোথায় নিয়ে যায়? বাবাই কি রাগ করেছে তাই নিয়ে যাচ্ছে? বাবা আবার কখন আসবে মা? বলো না মা, বাবাইকে সবাই কোথায় নিয়ে যাচ্ছে?
রাইসার কথা শুনে কথার কষ্ট বুকটা ফেটে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। রাইসাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরেছে কথা। রাইসাকে কি বলবে সে? এই উত্তর যে তার কাছে নেই। এদিকে আমাকে কবরে নামালে কথা থাকতে পারে না, দৌড়ে চলে যায় কবরের কাছে। কবরের কাছে গিয়ে বলতে লাগে, আমি আমার স্বামীকে কোথাও যেতে দেব না, তোমরা কেউ আমার স্বামীকে দূরে সরিয়ে দিও না। এদিকে কথা চিল্লানি শুনে আমার বাবা কি কথাকে বলে, কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? বাবা, রাজকে কবর দিয়ে দিচ্ছে। রাজকে প্লিজ কবর দিয়েন না, ওকে ছাড়া আমি বাঁচবো না। বাবা, সত্যি ওকে ছাড়া মরে যাব। মারে, তুই দুঃস্বপ্ন দেখছিস। রাজ বেঁচে আছে, ডাক্তার আল্লাহকে ডাকতে বলল। আমি জানি তুই রাজকে অনেক ভালোবাসিস, এত কষ্ট দেওয়ার পরে তুই ওকেই ভালোবেসে গিয়েছিস। বাবা, রাজ কোথায়? রাজের বেডে। আমি দৌড়ে রাজের পেটে গিয়ে দেখি রাইসা রাজের বুকে শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো, শরীরে সেলাইন যাচ্ছে। আমি রাজের কপালে চুমু দিয়ে রাজের পা ধরে কাঁদতে লাগলাম, প্লিজ তুমি আমাকে ছেড়ে দিও না। কিভাবে বাঁচবো তোমায় ছাড়া? তুমি যে আমার জীবন, তুমি যে আমার ভালোবাসা। প্লিজ ম্যাডাম, এভাবে কাঁদবেন না, পেশেন্টের সমস্যা হবে। পারলেই আল্লাহকে ডাকেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় 1টা বাজে। কথা দূরে কাত নফল নামাজ শেষ করে মোনাজাতে যদি হাত উত্তোলন করে বলতে লাগলো, হে পরম করুণাময় আল্লাহ তাআলা রহিম রহমান, এই শেষ রাতে পৃথিবীর সকল মানুষ যখন ঘুমন্ত, এমন সময় তোমার পবিত্র দরবারে দুটি হাত তুলে ধরেছি। ছোটকালে মা বাবাকে হারিয়েছি, বাবার স্নেহ কি জিনিস কখনো তা পাইনি মায়ের ভালোবাসা, একমাত্র অবলম্বন স্বামী। আজ আমার স্বামীর জীবন ভিক্ষা চাই তোমার দরবারে। হে আল্লাহ, ফকির এক দরজার ভিক্ষা না পেলে অন্য দরজায় যায়, আর তুমি ছাড়া তো আমার কোনো দরজাই নেই। এই ভিখারিণীকে তুমি খালি হাতে ফিরাইও না। আমি কিচ্ছু চাইনি কোনোদিন তোমার দরবারে, কোনোদিন বলিনি বা অভিযোগ করিনি। মা বাবাকে কেন কেড়ে নিলে? আল্লাহ, তোমার কাছে আমার স্বামীর জীবন ভিক্ষা চায়। আল্লাহ, আমার জীবনের বদলতে হলেও আমার স্বামীকে বাঁচিয়ে দাও। আমার মেয়েকে তুমি বাবা হারা করো না। আল্লাহ, সন্তান কাঁদলে নাকি মা সহ্য করতে পারে না। ও আল্লাহ, তুমি তো দুনিয়ার মায়ের চেয়ে তোমার বান্দা বান্দিকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসো। আল্লাহ, এই নিশিরাতে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? আমার স্বামীকে সুস্থ করে দাও হে আল্লাহ। আমার বেঁচে থাকার অবলম্বনকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না। নিশ্চয়ই তোমার গুনাহগার বান্দির দোয়া কবুল করেছে। এই কথা বলে মোনাজাত শেষ করে জায়নামাজে ঘুমিয়ে গেল। ভোরের আলো পড়তে কথা ঘুম ভেঙে যায়। কথা দৌড়ে আসে আমার বেডে। কথা এসে আমার অক্সিজেন মাস্ক খোলা দেখে। ডাক্তার এসে বলল, রাজ আর ফিরবে না। কথাটা বলে ডাক্তার চলে গেল। কথা চিলিয়ে কাঁদছে। না, আমার রাজ আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আমার পা জোটে জোরে ধরে বলতে লাগলো, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার বুকে যে আমার শেষ ঠিকানা। প্লিজ কথা বলো, চুপ করে থেকো না, প্লিজ কথা বলো। আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি যে আমার একমাত্র শেষ অবলম্বন। প্লিজ চুপ করে থেকো না, কথা বলো। কথা আমার পা জড়িয়ে ধরে কাঁদছে। কথা কাঁদতে কাঁদতে আমার কপালে গিয়ে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। এদিকে কে যেন কথাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কথা চেয়ে দেখে আমি কথাকে শক্ত করে জড়িয়ে ধরেছি। আমি কি আমার পিচ্ছি বউটাকে রেখে মরতে পারি? আমি যে আমার পিচ্ছি বউটাকে বড্ড বেশি ভালোবাসি। আমার পিচ্ছিটাকে কি একটু জড়িয়ে ধরতে পারি? যা দুষ্টু। কথাটা বলে আমার বুকে মুখ লুকালো। এই কি করছো? শার্টটা তো ভিজে গেল। ভিজু? কেন কষ্ট দিলে আমায়? তুমিও তো আমাকে কম কষ্ট দাওনি। 5টা বছর তোমাকে ছাড়া কাটিয়েছি, তাই আমিও ডাক্তারকে সব কিছু বলে ডাক্তারের সাথে প্ল্যান করে এসব করেছি। তবে অ্যাক্সিডেন্টটা সত্যি সত্যি হয়েছিল। আচ্ছা, সত্যি যদি আমি মরে যেতাম? কথা আমার মুখে হাত দিয়ে ফেললো। কি বলছো? তাহলে আমার কি হবে? এখনই তো 5 রাত বাকি, আর এখন আর আমি কিন্তু পিচ্ছি না। আমি হেসে দিয়ে কথাকে জড়িয়ে ধরলাম। হঠাৎ রাইসা এসে বলল, বাবাই মাকে আদর করবে, আমি করবে না? রাইসাকে কোলে নিয়ে দুজনে হেসে দিলাম।